এই প্ল্যাটফর্মকে আমি ধন্যবাদ জানাই। আমি বেশি সময় নষ্ট না করে আমি মেন টপিকেই আসি। স্যার আজকে আমাকে যে বিষয়টা বলতে বলেছিলেন যে ফ্রেগে সম্পর্কে একটুখানি জানানোর জন্য, যে ফ্রেগেকে যতটুকু আমি বুঝেছি সেইগুলো একটু বলার আমি চেষ্টা করব। তো প্রথমেই আমি ফ্রেগের ঢোকার আগে আমি 5 থেকে 10 মিনিট একটু টাইম নিচ্ছি শুধু ফ্রেগে কিভাবে ফিলোসফিটা এলো বা ফ্রেগের দর্শনের ভূমিকাটা কি তার ব্যাকগ্রাউন্ড একটু বলার জন্য। আশা করি সবাই হয়তো সবাই আমরা জানি যে কিভাবে ফ্রেগের দর্শনে আসার তার আবির্ভাবটা কিভাবে বা দর্শনে ফ্রেগের ভূমিকাগুলো কি কম বেশি জানি, তাও আমি আরেকবার রিভিশনের জন্য আরেকবার বলে রাখছি। সেইগুলোর মধ্যে প্রথম যে মতটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধাবোধ হয় সেটা হচ্ছে যে এই যে অ্যানালিটিক ফিলোসফার হিসাবে বা ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজের একজন দার্শনিক হিসাবে আমরা ফ্রেগেকে দেখছি, তো সেই হিসাবে এই অ্যানালিটিক ফিলোসফির উৎপত্তি সম্পর্কে একটু দ্বিমত অনেক সময় আছে। এবার কয়েকটা দার্শনিকের শুধু আমি তাদের বক্তব্যগুলো বলবো যে অ্যানালিটিক ফিলোসফির বা অ্যানালিটিক ফিলোসফিটা বা ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজের মূল প্রবক্তা কাকে বলা যায়, সেই প্রসঙ্গে এই ফ্রেগেরও ভূমিকাটা আসছে, সেই প্রসঙ্গেই আমি বলার চেষ্টা করছি যে ফ্রেগেকে কেন এরা বলছে। তার মধ্যে আমি ডামেটের একটা মতবাদকে বলবো, আর ফসেল ডাল বলে একজন ফিলোসফার ছিলেন তার একটা বক্তব্যকে শুধুমাত্র বলবো। তো প্রথমেই তাহলে আমরা দেখতে পাই যে ফ্রেগে 1879 একটা তিনি বই লিখছেন। তার যদি প্রথম বইটা আমরা দেখতে পাই, এবং এই বইটার মূল বক্তব্যই ছিল যে কি যে কনসেপ্ট স্ক্রিপ্ট বলে এই বইটার নাম, 1879-এ তিনি এই বইটাকে লিখছেন। তো এই বইটার লেখার মধ্য দিয়ে ম্যাক্সিমাম দার্শনিকরা বলছেন যে আমাদের অ্যানালিটিক ফিলোসফির যাত্রাপথটা শুরু হয়েছে। এইবার আরেক দল দার্শনিক আছে যে তারা বলছে কি যে ফ্রেগের এই দার্শনিকের এই রচনাকালটা দিয়ে শুরুটা নয়, শুরুটা হচ্ছে রাসেল আর মুরের দর্শনের মধ্য দিয়ে। এবার তাদের যুক্তি ছিল এক জায়গায়, সেই যুক্তিটাও আমি বলছি কেন তারা রাসেল আর মুরকে বলছেন। অনেকে দাবি করছেন কি, অনেক দার্শনিক, যে অ্যানালিটিক ফিলোসফিটা শুরু হয়েছিল মূলত রাসেল আর মুরের ভাববাদী দর্শনকে খণ্ডন করার মধ্য দিয়ে প্রথম। এবার প্রশ্ন হচ্ছে যে রাসেল আর মুর তারা ভাববাদী দর্শনটাকে কেন খণ্ডন করতে চাইলেন, বা সেই প্রসঙ্গে আমরা জানি যে মুর আর রাসেল দুজনেই কিন্তু এই প্রসঙ্গে তারা প্রবন্ধ লিখছেন। দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজমে আমরা জানি যে এগুলোর রচনাকাল তাদের সময়কালে তারা লিখছেন। এইবার শুধু ভাববাদীদের একটা বক্তব্যকে, শুধু ভাববাদের এত ভাববাদকে নিয়ে রচনা আছে, সেইগুলোর একটা জিস্ট যদি আমরা আসি, যে ভাববাদী দর্শনের মূল যদি বক্তব্যের মধ্যে আসা যায়, সেই বক্তব্যটা কি, যে ভাববাদ বলতে চাইছিল যে আমাদের এই যে জগৎটা রয়েছে, এই জগৎটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাপিয়ারেন্সের জগৎ, এই জগৎটা তাছাড়া আর কিছু নয়। এবার যদি আমি গোটা ভাববাদটাকে, ভাববাদী দার্শনিকদের বক্তব্যগুলোকে যদি একদম এক কথাতে বলতে চাই, এরকম একটা কথা আমরা বলতে পারি, এই যে রিয়েলিটির এই যে জগৎ রয়েছে এটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ওয়ার্ল্ড, এর অতিরিক্ত ওরা কিছু নয়। কিন্তু এইখানেই একটা মানে একটা টুইস্ট হচ্ছে যে মুর একটা প্রবন্ধ লিখছেন দ্য নেচার অফ জাজমেন্ট বলে। এবার সেই প্রবন্ধটা যখন লিখছেন, নেচার অফ জাজমেন্টটা প্রিন্সিপিয়া এথিকা এই বইগুলো লেখার ঠিক আগেটাতে লিখছেন মুর, এই বইগুলোকে, এই প্রবন্ধটাকে। দ্য নেচার অফ জাজমেন্টটা ওই 1899 কি 1900 সালে এরকম হবে, এক্স্যাক্টলি ঠিক আমার মনে পড়ছে না, 1899 কিংবা 2000 হবে, এই 1900 সাল হবে। ওই সময়কালে মুর প্রবন্ধটা লিখছে দ্য নেচার অফ জাজমেন্ট। এবার এখানে মুর দেখাচ্ছেনটা কি, মুর দেখাচ্ছে যে আমরা এই যে জগৎটাতে বসবাস করছি, এই জগৎটার কিন্তু একটা আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট একটা এক্সিস্টেন্স আছে। জগৎটাকে আমরা বলে দিতে পারি না যে এটা হচ্ছে একটা অ্যাপিয়ারেন্সের জগৎ, একটা অবভাসের জগৎ, এরকম মুর বলছে আমরা বলতে পারি না। তাহলে মুর বলছে কি যে এই জগৎটার আলাদা একটা এন্টিটি তোমাকে স্বীকার করে নিতেই হবে। তো মুর এখানে প্রথম একটা আঘাত হানছে ভাববাদের, ভাববাদকে তাকে খণ্ডন করার জন্য। এবার মুরের যদি দর্শনটার দিকে দেখতে চাই, তাহলে দেখতে পাবো কি মুরের দর্শনের মেন যদি কিছু জিস্ট বেরোয় তার ফিলোসফির থেকে, যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসে, তাহলে সবচেয়ে হচ্ছে তার, আমরা দেখেছি যে সে জেনারেল ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব আরোপ করেছে আর কমন সেন্সের উপর। মূলত এই দুটো বিষয়ের উপর মুর আমাদের উপর বেশি করে তার তার দর্শনের সবচেয়ে বেশি যদি প্রভাব আমরা বলতে পারি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক ফিলোসফিতে মুর আসছেন। মুর, অনেকে বলছে যে না, মুরটাই হচ্ছেন প্রথম, যার একটা ভূমিকা আছে, মুরকে আমরা স্বীকার করতে বাধ্য। এইবার আসছে, আমরা আসি কোথায় না, ফ্রেগেতে। ফ্রেগে কে বলছে যে না, এটা বলছে যে মাইকেল ডামেট বলছেন। ডামেটের একটা বক্তব্য, যে ডামেট বলছেন যে কি, যে না, এইখানে অবশ্যই আমরা মুরকে বাদ দিয়ে, আমরা এখানে এই ফ্রেগে, মুরকে বাদ দিয়ে ফ্রেগেই হচ্ছে আমার অ্যানালিটিক ফিলোসফির ফাদার বলতে পারবো। তিনি প্রথম একটা শব্দকে শুরু করছেন, যে লিঙ্গুইস্টিক টার্ম। আমরা দেখবেন অ্যানালিটিক ফিলোসফি অনেকে, আমরা সবাই পড়েছি কম বেশি জেনারেল পেপার হিসাবে, সেইখানে একটা শব্দ ইউজ করছে লিঙ্গুইস্টিক টার্ম বলে। এই শব্দটা বলছে বিশ্লেষণী দর্শনের, এই যে অ্যানালিটিক ফিলোসফির বলছে, এটা একটা লিঙ্গুইস্টিক টার্মটা আমাদের প্রথম দিয়েছেন, সে হচ্ছে আমাদের ফ্রেগেই। এবং ফ্রেগের এই যে আমরা বই দেখছি, এই কনসেপ্ট স্ক্রিপ্ট বলে না, 1879-এ তিনি যে বইটাতে লিখছেন, এই বইটার বিশেষত্ব হচ্ছে কি, এই বইটার জিস্ট হচ্ছে কি, যে এই বইটাতে প্রথম লজিককে নবরূপে প্রতিষ্ঠা করছেন এই বইটাতে। এই বইটার গুরুত্ব কিন্তু এখানে আছে। ফ্রেগেকে আমরা যে এই ফাদার অফ কোয়ান্টিফিকেশন লজিক বলি, তার পেছনে কিন্তু মিল হচ্ছে এই 1879-এ তিনি যখন এই বইটাকে লিখছেন, যখন এই বইটার মধ্যে লজিককে নবরূপে প্রথম প্রতিষ্ঠা করছেন। এরপর ফ্রেগে যখন লিখছেন 1884-এর ফাউন্ডেশন অফ অ্যারিথমেটিক, এই বইটার বিশেষত্ব হচ্ছে যে এই বইটাতে গণিতকে কিভাবে লজিকে ইমপ্লিমেন্টেশন করা যায় সেইগুলো আমাদেরকে দেখিয়েছে। তাহলে প্রথম 1879-এ তিনি দেখাচ্ছেন লজিককে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আর এই দিকে আসছে যখন 1884-এ আসছে, তখন তিনি কি করছেন না, গণিতে কিভাবে, গণিতের বিষয়বস্তুগুলোকে কিভাবে লজিক ইমপ্লিমেন্টেশন করা যায়। তো এই বিষয়গুলোকে দেখে পরে মাইকেল ডামেট বলছে যে না, আমরা যতই প্রিন্সিপিয়া এথিকা মুর লিখুক, যতই রাসেল দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম প্রবন্ধ প্রকাশ করুক, আমরা বলি যে এরাই অ্যানালিটিক ফিলোসফির জনক হতে পারে। মাইকেল ডামেট বলছে যে না, এদেরকে না বলে আমি ফ্রেগে কি বলবো। এবং এর পেছনে এই ধরনের যুক্তিগুলোকেই দিয়ে আসছেন মাইকেল ডামেট। এরপর আসছে কে না, এই ফলেস ডাল বলে একজন দার্শনিক আসছেন। ইনি খুব রিসেন্ট ফিলোসফার, ডকউইন ফলেস ডাল বলে। তো ইনি বলছেন যে কি, যে না, মাইকেল ডামেট তোমার বক্তব্যটাও ঠিক নয়, না তাদের বক্তব্যটা ঠিক। ঠিক হচ্ছে কি না, আমরা তিনজন দার্শনিক কি মেন বলবো, তারাই হচ্ছে মূল ফাউন্ডার। এবং সেখানে এরা রাখছে ফ্রেগে, রাসেল আর মুরকে রাখছেন। মেন হচ্ছে অ্যানালিটিক ফিলোসফির, যদি কোনো একজনকে প্রতিষ্ঠাতা বলতে পারবো না, এরা তিনজনই। আর একটা রিসেন্ট টাইমে আমরা দেখব যে মাইকেল বিনি হচ্ছে ফ্রেগের একজন মানে খুবই ভালো একজন ফ্রেগের ব্যাখ্যাকার। সবচেয়ে রিসেন্ট টাইমে যদি ব্যাখ্যাকার দেখি, সে মাইকেল বিনি আছে। তো এই বিনি বলছে যে না, অ্যানালিটিক ফিলোসফির প্রতিষ্ঠাতা হিসাবে কিন্তু আমরা কখনোই তোমাদের মতগুলোকে মানবো না, তোমরা একজনকে ভুলে যাচ্ছ, সে হচ্ছে ভিটগেনস্টাইনকে। ওই জন্য ইনি আবার বলছেন যে কি না, ফ্রেগে, রাসেল, মুর, ভিটগেনস্টাইন, এরা হচ্ছে যে কি, মাইকেল বিনি বলছে এরা হচ্ছে মূল প্রতিষ্ঠাতা। তাহলে ওইদিকে মাইকেল ডামেট বলছে যে ফ্রেগে প্রতিষ্ঠাতা, এইদিকে এই ফলেস ডাল বলে, যে ডকফিন ফলেস ডাল বলে, ইনি বলছেন যে যে না, আমরা তিনজনকে বলবো, ফ্রেগে, রাসেল আর মুরকে। মাইকেল বিনি আবার বলছেন যে কি, অ্যানালিটিক টার্ন বলে একটা তিনি বই লিখছেন মাইকেল বিনি, সেই বইয়ে বলছে যে না, আমরা চারজনকেই ধরবো, উইটগেনস্টাইনকে বাদ দিয়ে অ্যানালিটিক ফিলোসফি হতে পারে না। তো মূলত এইগুলো হচ্ছে অ্যানালিটিক ফিলোসফির একটা জায়গা। এবার অ্যানালিটিক ফিলোসফির যে ডেভেলপমেন্ট, সেইগুলোকে নিয়ে আমি আর খুব বেশি বলছি না, এগুলো বললে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। যদি কিছু জানার থাকে হয়তো শেষে বলুন, আমি হয়তো ডেভেলপমেন্টে কিভাবে আগাচ্ছে বলবো সেটা, যে কোথায় লজিক্যাল পজিটিভিস্টদের ভূমিকা রয়েছে, কোথায় উইটগেনস্টাইনের এই জায়গাতে রয়েছে, সেগুলো পরে আসছে। আমি এখানে প্রথমে আসছি, এই ফ্রেগের আসছি, সেন্স রেফারেন্সে আসছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ফ্রেগে সেন্স বলতে কাকে বোঝাচ্ছে। একদম আমরা যদি সবাই আমরা এগুলো পড়েছি কম বেশি করে, যে ফ্রেগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেন্স রেফারেন্সটাকে তিনি এগুলো কনসেপ্টগুলোকে নিয়ে আসতে গেল, কিছু কিছু তো একটা ফ্রেগের দর্শনে একটা মূল কিছু তো একটা থাকবে, যে জন্য ফ্রেগে এই কনসেপ্টগুলোকে আমাদেরকে দিতে গেলেন। ফ্রেগে বলছেন যে কি, যে তিনি রেফারেন্স আর সেন্স এই কনসেপ্টগুলো প্রথমে আলোচনার আগে তিনি বলছেন যে আমরা সেন্স জিনিসটা কি, বিষয়টা কি, সেগুলোকে আমাদেরকে
জানার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন। রেফারেন্সটা প্রথমে তার বাংলা হচ্ছে আমরা বাচ্চা বলি, আর সেন্স জিনিসটা কি তাকে আমরা বলছি যে তাৎপর্য আকারে আমরা বলি যে এটা হচ্ছে সেন্স আর এটা হচ্ছে রেফারেন্স। কোনো একটা শব্দের কোনো একটা সেন্টেন্সেরও হতে পারে সেন্স রেফারেন্স। সেন্সটা কি না, একটা যে কোনো বস্তুকে বা যে কোনো আমরা ব্যক্তিকে যে কোনো আমরা তাকে কিভাবে আমরা উপস্থাপন করছি সেই উপস্থাপনের ধরনটাকেই ফ্রেগে বলছেন যে সেন্স। আর রেফারেন্স কোনটা, যখন আমরা কোনো একটা শব্দের দ্বারা আমরা যখন সেই ব্যক্তি বা বস্তুটাকে যখন নির্দেশ করছি। যেমন উদাহরণস্বরূপ বলা যাচ্ছে কি, আমরা নর্মালি এই উদাহরণটাতেই এখানে আশা করি এই স্লাইডটাতে দেখা যাচ্ছে কি যে রেফারেন্স অফ দ্য টার্ম সক্রেটিস ইজ দ্য সক্রেটিস পার্সন ইট রেফার্স। সক্রেটিস এই শব্দটার দ্বারা যে সক্রেটিস বলে ব্যক্তিটাকে যে রেফার করছি সেইটা হচ্ছে এই শব্দটার একটা রেফারেন্স। আর সক্রেটিসকে আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারি। বা আমরা প্লেটোর যদি উদাহরণগুলো আমরা যেগুলো বইয়ে সাধারণত পড়ে এসেছি, যে প্লেটোকে বলতে পারি যে রিপাবলিক গ্রন্থের যে প্রতিষ্ঠাতা বলতে পারি, বা বলতে পারলাম যে অ্যারিস্টটলের গুরু, এইভাবেও প্লেটোকে আমরা জানতে পারি। আবার আমরা যখন বলি প্লেটো শব্দটার দ্বারা প্লেটো ব্যক্তিটাকে যখন আমরা রেফার করছি তখন সেটা হয়ে যায় রেফারেন্স। তাহলে একটা শব্দের বা একটা টার্মের সেন্স আর রেফারেন্স কোনটা না, যখন আমি প্লেটো নামটা বলছি, প্লেটো শব্দটা বলার মধ্য দিয়ে আমি একজন ব্যক্তিকে যখন নির্দেশ করছি তখন সেটা হয়ে যায় রেফারেন্স। আবার আমি যখন বলছি যে রিপাবলিক গ্রন্থের রচয়িতা বলছি, বা আমি বলছি যে অ্যারিস্টটলের গুরু, এইভাবে যখন আমি বলতে চাইছি তখন সেটা একটা শব্দের বা একটা টার্মের আমরা বলে দিচ্ছি কি না, সেটা হচ্ছে সেন্স। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সেন্স রেফারেন্সের কনসেপ্টটা বোঝা যায়। যেমন ধরো একটা কোনো যদি ছেলের নাম হয় রাহুল বলে নাম হলো, এবার সেই রাহুল শব্দটা বলার দ্বারা আমি যখন রাহুল ব্যক্তিটাকে নির্দেশ করছি তখন রেফারেন্স হয়ে গেল সেইটা। কিন্তু ওই রাহুল ব্যক্তিটা হতে পারে কোনো একজন ব্যক্তির হয়তো দাদা হতে পারে, যখন সেই হিসাবে আমি বলছি, বা রাহুল ব্যক্তিটা কি আমি বলতে পারছি ও হয়তো ওর মামা হতে পারে বা ও ওর ভাই হতে পারে। তাহলে একই ব্যক্তিকে আমরা বিভিন্ন ভাবে হয়তো আমরা তাকে প্রেজেন্ট করতে পারি। ওই জন্য একে মোড অফ প্রেজেন্টেশন বলছে, যে সেন্সটা হচ্ছে কিনা এক ধরনের মোড অফ প্রেজেন্টেশন, যে আমরা একটা শব্দকে কত ভাবে উপস্থাপন করতে পারি কোনো একজন মানুষের সামনে। আমরা যেরকম একটা কথাকে অনেক ভাবে অনেক সময় আমরা দেখবেন যে বলে থাকি যে বিভিন্ন ভাবে মানুষের কাছে প্রকাশ করতে চাই, কিন্তু তার কন্টেন্ট হয়তো একটা কথাই বলতে চাই, যে বোঝাতে চাই যে একটা বিষয়কেই, কিন্তু হয়তো কেউ অনেক সময় ডাইরেক্ট সেই কথাটা বলতে পারা যায় না। সেই সময় কি হয়, আমরা বিভিন্ন ভাবে চারিদিক থেকে ঘুরিয়ে কথাটাকে বলছি। এবার তাহলে মেন যে কন্টেন্টটা সেইটা হয়ে যায় আমাদের রেফারেন্সকে হয়ে যায়। আর যখন আমি সেটাকে বিভিন্ন ভাবে আমি বোঝাতে চাইছি বলতে চাইছি, সেইটা তখন হয়ে যাবে আমার সেন্স হয়ে যাবে। তাহলে একটা শব্দের সবসময়তে ফ্রেগে প্রথম দার্শনিক এলেন যে প্রথম বললেন যে যে কোনো শব্দের শুধুমাত্র রেফারেন্সই থাকে না, তার অতিরিক্ত সেন্স বলে কিছু থাকে। ফ্রেগের আগে রাসেল কিন্তু কখনো এই সেন্সটাকে স্বীকার করেনি। রাসেলের কাছে এই আমাদের মিলের কাছে রেফারেন্সটাই হচ্ছে সব, সেন্স বলে আলাদা কিছু স্বীকার করেনি মিলের ফিলোসফির মধ্যে। এইবার আমার প্রশ্ন যে এইখানে এই সেন্সটাকে স্বীকার করার কারণটা কি। সেন্সটাকে স্বীকার করার মেন হচ্ছে দুটো কারণ, তার বেশি আর কিছু নেই। ফ্রেগে নিজেই বলছেন যে দুটো কারণের জন্য, মূলত দুটো কারণের জন্য আমি সেন্সকে স্বীকার করি। তাহলে সেন্স কাকে বলে এই কনসেপ্টটাকে বোঝা দরকার, আর হচ্ছে রেফারেন্স কোনটা সেইটা বোঝা দরকার। এটা তোমরা যদি না বুঝতে পারো বলো, এই বেসিক জায়গাটা বলো, যদি না বুঝে থাকো তারপরে আমি বলছি আরো। কেউ কি এইটাতে বুঝতে অসুবিধা আছে কি? না আমাকে স্যার। একটু বলো কেউ। তাহলে সেন্সটা কি না বলো স্যার, আমাকে একবার, সেন্সটা কি হলো দাঁড়ালো তাহলে। সেন্স হচ্ছে কোনো বিষয়কে উপস্থাপনা, যে ধরো মানে মোড অফ প্রেজেন্টেশন অফ ফ্যাক্ট, এটাকে বলছে স্যার। সেন্সটাকে এটা হয়ে গেল সেন্স। আর তাহলে রেফারেন্স কোনটা হয়ে গেল তাহলে? রেফারেন্স মানে শব্দের দ্বারা স্ট্যাটিক অবজেক্ট যেটাকে হ্যাঁ, নির্দেশ করছি আমরা, হুম হুম একটা হুম। স্ট্যাটিক অবজেক্ট বা পার্সন। একটা উদাহরণ কি হবে তাহলে? একটা যে কোনো উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দিয়ে পরে একটু কি বলবো তাহলে সেটাকে। যদি বলতে চাই রবীন্দ্রনাথ হচ্ছে গীতাঞ্জলি লেখক, এক্ষেত্রে ব্যক্তি রবীন্দ্রনাথ হচ্ছে রেফারেন্সটা। আর এই যে আমরা একটা মাধ্যম নিলাম,
যে গীতাঞ্জলি লেখক, এই এই যে ওয়েটা, এটা হচ্ছে সেন্সটা। তাহলে মানে রাসেল একদম পিওরলি ভাবে এই শব্দটাকে এই ফ্রেগে ইউজ করছে, মোড অফ প্রেজেন্টেশন এই শব্দটা কি, হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর রাসেল আর এই ফ্রেগে আর ইউজ করছেন না। এবার প্রশ্ন হচ্ছে যে সেন্সকে স্বীকার করার কারণটা কি। সেন্সকে স্বীকার করার কারণ বললাম দুটো, তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে কি না, ফ্রেগে বলছেন যে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্টগুলোর কগনিটিভ ভ্যালুগুলো হচ্ছে, আমরা যদি দেখতে চাই তাহলে সমস্যাতে দাঁড়িয়ে যাবে, তাদের একটা জ্ঞানগত আমাদের সমস্যাই দাঁড়িয়ে যায়। মানে কগনিটিভ ভ্যালুটাকে যুক্ত যে সমস্যাটা আমার সামনে উপস্থিত হবে, সেই সমস্যাটাকে সলিউশনের জন্য বলছে আমার সেন্সটাকে স্বীকার করা দরকার। কিরকম বিষয়টা, তাহলে প্রথম প্রবলেমটা হচ্ছে কগনিটিভ ভ্যালু এই যুক্ত যে সমস্ত বা কগনিটিভ সিগনিফিকেন্স যে সমস্ত স্টেটমেন্টের আছে, সেই সমস্ত স্টেটমেন্টগুলো ব্যাখ্যা করা প্রসঙ্গে ফ্রেগে প্রথম স্বীকার করছে সেন্সকে। কগনিটিভ সিগনিফিকেন্স গুলো কোন ক্ষেত্রে সমস্যায় ফেলে আমাদের, যখন কোনো দুটো স্টেটমেন্ট যখন একই ধরনের আইডেন্টিটিগত স্টেটমেন্ট হয় তখন সেই স্টেটমেন্টগুলো আমাদের কগনিটিভ সিগনিফিকেন্স যুক্ত সমস্যায় ফেলে। দুটো স্টেটমেন্টের আইডেন্টিটিগত স্টেটমেন্টগুলো কিরকম হয়, যখন এই কথাটা আমরা নর্মালি যেগুলো আমরা বইয়ে পড়ে এসেছি সেইগুলোকেই বলছি, যে আমরা পড়ে এসেছি নর্মালি ফ্রেগে মার্ক টোয়াইনের উদাহরণটাকে দিয়েছেন, কিন্তু নর্মালি আমরা বাংলা বইগুলোতে পড়ে আসি কি যে শুকতারা হয় শুকতারা, বা আমরা বাংলা সব পড়ে আসি কি নর্মালি যে রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ, এবং বলি যে রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা। দুটো স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, এই যে এখন বললে কি যে রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ, এই একটা স্টেটমেন্ট একদিকে পেলাম, আরেকদিকে আমি একটা স্টেটমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ হচ্ছে গীতাঞ্জলির রচয়িতা। দুটো স্টেটমেন্ট আমার কাছে আছে। এই দুটো স্টেটমেন্টটা এইগুলো হচ্ছে আইডেন্টিটিগত স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট দুটোর কগনিটিভ সিগনিফিকেন্সটারই সমস্যাটার জন্যই ফ্রেগে কিন্তু স্বীকার করছে আমার সেন্সকে। কগনিটিভ সিগনিফিকেন্স সমস্যাটা কোন জায়গায়, যখন আমি বলছি রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ, এই বচনটা যে ব্যক্তিটাকে রেফার করছে, আবার যখন রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা, এই স্টেটমেন্টে যে ব্যক্তিটাকে রেফার করছে, এই দুটো ক্ষেত্রে রেফারেন্সটা কিন্তু একই, অর্থাৎ এই দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে যে ব্যক্তিকে রেফার করছে সে হচ্ছে রবীন্দ্রনাথ। এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কি, আমি যখন রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ বলছি আর রবীন্দ্রনাথ হচ্ছে গীতাঞ্জলির রচয়িতা বলছি, এই দুটো বচনের জ্ঞানগত দিক থেকে কি কোনো ডিফারেন্স আছে দুটো বচনের মধ্যে? অর্থাৎ আমি যখন রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ বলছি এটার থেকে যে নলেজটা পেলাম, আবার আমি যখন বলছি রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলি রচয়িতা, এই স্টেটমেন্টটা যখন আমি বললাম, এই দুটোর জ্ঞানগত দিক থেকে কি দুটোর মধ্যে আলাদা কিছু আছে কি নেই? যদি কোনো একজন ব্যক্তি যে প্রাথমিক পর্যায়ে জানছে যে রবীন্দ্রনাথ হ্যাঁ সে গীতাঞ্জলিটাকে লিখেছে, যখন কোনো একজন ব্যক্তি প্রথমে এইটা ইনফরমেশনটা পাচ্ছে, তার কাছে নিশ্চয়ই জ্ঞানগত একটা ডিফারেন্স আসবে। আমরা হয়তো জেনে গেছি, এখন হয়তো থাকবে না, কিন্তু আমরাও যেদিন প্রথম ছোট ছিলাম যখন জেনেছিলাম গীতাঞ্জলির রচনা করেছিল রবীন্দ্রনাথ, তখন ওইটা আমার কাছে নতুন একটা জ্ঞানের মাত্রা যোগ হয়েছে। প্রশ্নটা এই কগনিটিভ সিগনিফিকেন্সটাকে নিয়ে, যে এমন কিছু আইডেন্টিটি স্টেটমেন্ট রয়েছে যে আইডেন্টিটি স্টেটমেন্টগুলোর এই ধরনের জ্ঞানগত মূল্যটা, সমস্যাটার জন্যই সেন্সটাকে ফ্রেগে স্বীকার করলো। ফ্রেগে বলল কি যে না, আগের দার্শনিকরা তোমরা যে এই দুটো স্টেটমেন্ট কি একই করে দিয়ে এলে, এই দুটো স্টেটমেন্টের রেফারেন্সটা একই ঠিকই আছে, কিন্তু এই স্টেটমেন্ট দুটোর তুমি সেন্সটা হচ্ছে আলাদা, নিশ্চয়ই আলাদা, কারণ এর কগনিটিভ সিগনিফিকেন্সটা আমাদের কি করছে না, আলাদা দিচ্ছে। সেই প্রসঙ্গে তিনি কি বলছেন যে এগুলো আলাদা কোন জায়গায়, যখন আমি রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ বলছি তখন এইগুলো অবশ্যই এ প্রায়োরি বা অ্যানালিটিক কোনো বিষয়কে বোঝাচ্ছে। এ প্রায়োরি কাকে বলছে, যে স্টেটমেন্টগুলো আমার অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না, যে স্টেটমেন্টগুলোকে যে বচনগুলোকে জানার জন্য আমার অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে না, সেগুলো এ প্রায়োরির মধ্যে হয়। আর যে স্টেটমেন্টগুলোকে জানার জন্য আমার অভিজ্ঞতার দরকার পড়ে,
সেইগুলো হচ্ছে কি পরতসাধ্য, আমরা বচন জানি। একটা তাহলে বচনের দুটো প্যাটার্ন রয়েছে, পূর্বত সিদ্ধ আর পরত সাধ্য। পূর্বত সিদ্ধ অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না, পরসাধ্যতে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। যখন রবীন্দ্রনাথ হন, রবীন্দ্রনাথ বলছি, তখন কিন্তু আমার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে না। কিন্তু ফ্রেগে বলছে যখন তুমি বলছো রবীন্দ্রনাথ হচ্ছে যে শান্তিনিকেতনটা প্রতিষ্ঠা করেছে, শান্তিনিকেতনকে ডেভেলপমেন্ট করেছে, তখন কিন্তু সেইটা একটা নতুন ইনফরমেশন একটা হচ্ছে এবং অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে এই ক্ষেত্রে। এই জ্ঞানগত দিকটার জন্যই, এই ডিভিশনটার জন্যই তিনি কি বলছেন যে এইটা আমাকে একটা নতুন ইনফরমেশন দিল, যে ইনফরমেশনটা কিন্তু কখনোই আমি যখন রবীন্দ্রনাথ বলছি এইটা আমাকে দিতে পারছে না। রবীন্দ্রনাথটা হয়ে যায় অ্যানালিটিক। অ্যানালিটিক স্টেটমেন্ট কাকে বলে, এইগুলো আমরা কান্টের দর্শনে পড়তে গিয়ে পরে আমরা দেখেছি যে কান্ট প্রথম সবচেয়ে ভালোভাবে এই বচনের ডিভিশনটা করলেন সিনথেটিক অ্যানালিটিকের। অ্যানালিটিক স্টেটমেন্ট কোনটা হলো, যে স্টেটমেন্টগুলোর বিধিওটা উদ্দেশ্যের মধ্যেই নিহিত থাকে, কন্টেনমেন্ট থাকে, সেইগুলো হচ্ছে অ্যানালিটিক হয়ে গেল। যেমন যখন তুমি বলছো যে একটা বলে এই রবীন্দ্রনাথই যদি বলি, এই বচনটাতেই উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ, হনটা হচ্ছে সংযোজক, আবার রবীন্দ্রনাথটা হয়ে গেল বিধেয়। তাহলে বিধেয়টা কিন্তু সবসময়তেই কি হচ্ছে, উদ্দেশ্যের মধ্যেই কন্টেনমেন্ট আছে, সবসময় ওর মধ্যেই নিহিত আছে। ওই জন্য এইগুলো কি অ্যানালিটিক স্টেটমেন্ট যেগুলো থাকছে সেইগুলো হচ্ছে আমার সবসময়তেই এইগুলো অ্যাপ্রায়রিও হচ্ছে, প্লাস এইগুলোর জন্য আমার অভিজ্ঞতার কোনো প্রয়োজন পড়ছে না, প্লাস হচ্ছে আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। কিন্তু অপরপক্ষে যখনই আমি বলে দিলাম রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলি রচয়িতা, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি না, এই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে এইটা আমাকে একটা নতুন ইনফরমেশনও দিল। এইটা হচ্ছে একটা সিনথেটিক, যে বিধেয়ের ধারণাটা উদ্দেশ্যের মধ্যে নিহিত নেই। অর্থাৎ আমি যখন গীতাঞ্জলি রচয়িতা এই বিধেয় পদটাকে ব্যাখ্যা করছি, তখন এই ব্যাখ্যাটা কখনো এই বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত নেই। তাকে অর্থাৎ উদ্দেশ্যকে যদি অ্যানালিসিস করি, তাহলে গীতাঞ্জলি রচয়িতা এই বিষয়টা আমরা কখনোই কিন্তু পাবো না এই কনসেপ্টটা এর মধ্যে। ওই জন্য এটা কি হয়ে যাচ্ছে, সিনথেটিকের মধ্যে চলে আসছে, একটা নতুন ইনফরমেশন দিচ্ছে। ফ্রেগে এই অ্যানালিটিক বা এ প্রায়রি পূর্বত সিদ্ধ পরত সাধ্যের এই জায়গার কনসেপ্টটা আমরা পেয়ে যেতে পারি এই প্রথম সমস্যাটার জন্য, সেন্সকে স্বীকার করার জন্য। তাহলে একটা আগের দার্শনিকরা হয়তো সেইভাবে ফ্রেগের মতো এত পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যাটা এতটাই ক্লিয়ারলি ভাবে দিচ্ছে না তার আগে পর্যন্ত। তাহলে এই একটা আইডেন্টিটি স্টেটমেন্টের যে কগনিটিভ সিগনিফিকেন্স, এই কগনিটিভ সিগনিফিকেন্সের সমস্যাটার জন্য ফ্রেগে প্রথম কি করলেন না, সেন্সকে স্বীকার করলেন। আরেকটা মেন কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি ফ্রেগে কেন সেন্সটাকে স্বীকার করার, সেটা হচ্ছে ফ্রেগের আগের যদি দার্শনিকের মধ্যে আমরা দেখি, মিলের দর্শনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো কি যে এমন কিছু, যেখানে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো হচ্ছে কি না, যে শব্দগুলোর কোনো রেফারেন্স নেই। রেফারেন্স নেই মানেটা কিরকম, যেমন ধরো বলছো যে তুমি কি সোনার হরিণ বললে, এই শব্দটা একটা বললে, এই শব্দটা তুমি যখন বলছো তখন এই শব্দটার রেফারেন্স হতো কোনটা, যদি সেইটা যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে সেইটা। কিন্তু সোনার হরিণ বাস্তবে কোনো রেফারেন্সকে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে কি, বা আমরা দেখতে পাই কি, নিশ্চয়ই পাই না। বা আমি যদি বলছি যে শুধু বললাম যে ভূত বললাম, ভূত শব্দটার দ্বারা যদি কোনো একটা ব্যক্তিকে আমার নির্দেশ করত, কোনো একটা বস্তুকে যদি নির্দেশ করতো, অর্থাৎ তার রেফারেন্সটা থাকতো। কিন্তু এইগুলোর ক্ষেত্রে কোনো রেফারেন্স নেই, কিন্তু তার সত্ত্বেও কি আমরা এই শব্দগুলোকে কি আমরা একদম অস্বীকার করতে পারি? তাহলে এই যে এই প্রপার নেমগুলোর ক্ষেত্রে এই যে মিনিংফুলনেসটাকে বলছে যে এইগুলো এমটি নেম, যেগুলোকে ফ্রেগে বলছে যেগুলোকে এমটি নেম মিনস এইখানে বলতে চাইছে কি যে এই ধরনের নামগুলোর কোনো রেফারেন্স নেই, কোনো ব্যক্তি বা বস্তুকে বাস্তবে নির্দেশ করে না। যেমন সোনার হরিণটা কোনো ব্যক্তি বা বাস্তবে নেই, পক্ষীরাজ ঘোড়াটারও কোনো কিছু নেই, মৎস্যকন্যা যখন বলছি সেটারও কোনো বাস্তবে কিছু নেই। তাহলে এই জাতীয় যে শব্দ বা এই জাতীয় যে সেন্টেন্সগুলো আমরা যখন ব্যবহার করি, তখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দেশ করতে পারছি না। তা বলে এইগুলোর মিনিংফুলনেস সেন্টেন্সগুলোকে বলতে পারি কি, এইগুলোর ক্ষেত্রে ফ্রেগে তখন বলছে এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে স্বীকার করতে হবে সেন্সকে।
সেন্সকে তাহলে আমাদেরকে স্বীকার না করে এদেরকে আমরা পারি না। ফ্রেগে মিলের দর্শনের কিছুটা এই জায়গার কারণের জন্য, যে তার দর্শনের মধ্যে কিছুটা হয়তো ভুল বলা যেতে পারে বা যাই বলা হোক, সেটার জন্য তিনি কি করছেন না আমাদের সেন্সকে তিনি ফ্রেগে তাহলে স্বীকার করছেন। তাহলে দুটো যদি জিস্ট আমরা একদম পড়ি ফ্রেগের এই জায়গাটার, আমরা ফ্রেগের যদি মূল প্রবন্ধগুলোর দিকে যাই তাহলে তিনি একটা ট্রায়াঙ্গেলের দ্বারা, এবিসি একটা ত্রিভুজের দ্বারা এগুলো উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এই জায়গাগুলোকে। তো তাহলে কনসেপ্টটা মেন হচ্ছে কি, সেন্স হচ্ছে কি, আমি একটা বিষয়কে তার উপস্থাপনের যে ধরন সেইটাই হচ্ছে মোড অফ প্রেজেন্টেশনটাই আমার দাঁড়ালো সেন্স। রেফারেন্স কোনটা, সেই শব্দটা যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে সেটাই হচ্ছে রেফারেন্স। তাহলে রেফারেন্স আর সেন্সে প্রথমে আমার ক্লিয়ার থাকবো যে রেফারেন্স মানে যে ব্যক্তিটা সেইটা, যেমন আমি হয়তো সৌমেন নাম, আমি সৌমেন ব্যক্তিটা হচ্ছে এই সৌমেন শব্দটা রেফারেন্স। আর আমাকে যখন বিভিন্ন ভাবে হয়তো স্যার বললেন যে আরামবাগ কলেজে আছে, আমাকে যখন এইভাবে নির্দেশ করছে আমি তখন সেন্স হয়ে যাচ্ছে, আমাকে প্রেজেন্ট করছে, মোড অফ প্রেজেন্টেশনটা বিভিন্ন হচ্ছে, তাহলে এইগুলো হয়ে যাচ্ছে কি না আমার সেন্স হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা আসছে যে সেন্সটাকে স্বীকার করব কেন। সেন্সকে স্বীকার করার পেছনে দুটো মূল যুক্তির কথা বললাম। একটা হচ্ছে যে সমস্ত আইডেন্টিটি স্টেটমেন্ট আছে সেই আইডেন্টিটি স্টেটমেন্টগুলোর কগনিটিভ সিগনিফিকেন্সগত যে সমস্যা, সেই সমস্যাটার জন্য রেফারেন্সের অতিরিক্ত সেন্সকে স্বীকার করতে হবে। কগনিটিভ স্টেটমেন্ট কোনগুলো, যখন এই যে তোমরা বললে রবীন্দ্রনাথ হন, রবীন্দ্রনাথ বললে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে ব্যক্তিটাকে আমরা নির্দেশ করছি, তুমি যখন বলছো রবীন্দ্রনাথ হন শান্তিনিকেতনের একটা ডেভেলপমেন্টের একজন সবচেয়ে বড় একজন মনীষী বললে, তখনও তুমি সেই একই আরেকজন ওই ব্যক্তিটাকে কি রেফার করছো, আলাদা ব্যক্তিকে রেফার আমরা করি না। তাহলে এই ক্ষেত্রে দুটো বিষয়ের রেফার যাকে করছি সেটা সেম পার্সন, এইটা নিয়ে সমস্যা নেই। আগের দার্শনিকরা এই জায়গাতে বলছে যে তোমরাও স্বীকার করছো আমি স্বীকার করছি, ঠিকই আছে, কিন্তু এই দুটো আইডেন্টিটি স্টেটমেন্টের তাদাত্ম্য বচনের এদের যে কগনিটিভ সিগনিফিকেন্স এইটা কি এক? ফ্রেগে বলছে কগনিটিভ সিগনিফিকেন্সটা নিশ্চয়ই আলাদা। অর্থাৎ যখন তুমি রবীন্দ্রনাথ বলছো, যে তুমি জ্ঞানের মাত্রাটা যোগ করছো তার থেকে নিশ্চয়ই অতিরিক্ত তুমি যোগ করছো কোনটাতে, রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতায়। তাহলে এই কগনিটিভ সিগনিফিকেন্সটা জ্ঞানগত নতুন মাত্রা দিচ্ছে বলে, প্লাস এই দুটো স্টেটমেন্টের মধ্যে যদি তাকাই তাহলে দুটো বেসিক ডিফারেন্স আমরা খুঁজে পাবো। যখন তুমি রবীন্দ্রনাথ হন রবীন্দ্রনাথ বললে এই স্টেটমেন্টের দুটো বৈশিষ্ট্য মাথায় রেখো, একটা হচ্ছে এটা অ্যানালিটিক হবে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা এ প্রায়োরি হবে। 3 নাম্বার যদি আমরা বলি যে এটা নন ইনফরমেটিভ হবে, এটা কোনো নতুন ইনফরমেশন দেয় না। হয়তো আমরা তাহলে সংক্ষেপে মনে রাখছি কি, আমরা আইডেন্টিটি স্টেটমেন্ট গুলোর মধ্যে যখন রবীন্দ্রনাথ বললে তার তিনটে বৈশিষ্ট্যকে, আমরা বৈশিষ্ট্য এইভাবে বলা যায় না, আমি বলছি শুধু, আমরা তিনটে বিষয় লক্ষ্য করতে পারলাম। এক তো হচ্ছে এইটা হচ্ছে অ্যানালিটিক হবে, এইটা হচ্ছে আমার এ প্রায়োরি হবে, এইটা আমার ইনফরমেশন দেবে না, তিনটে বিষয়। এর ঠিক অপোজিট গুলো কিন্তু আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা এই বক্তব্যটার মধ্য দিয়ে। এইটা হচ্ছে সবসময় আমরা কখনোই আমরা এটাকে এ প্রায়োরি বলতে পারবো না, এইটা হচ্ছে আমার অ্যানালিটিক আমি বলতে পারবো না, 3 নাম্বার এইটা আমাকে নতুন একটা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এই বেসিক ডিফারেন্সটাকে ফ্রেগে কিন্তু প্রথম আমাদেরকে সবচেয়ে প্রথম পূর্ণাঙ্গভাবে দেখালেন এই আমাদের সামনে। দ্বিতীয় যে রিজনটা বললাম যে এমন কিছু শব্দ আছে যেগুলো কোনো রেফারেন্স নেই, এমন কিছু শব্দ আছে যেগুলো বাস্তবে তুমি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে দেখাতে পারবে না। উদাহরণ কি, তুমি যখন বলছো পক্ষীরাজ ঘোড়া, তুমি যখন বলছো মৎস্যকন্যা, তুমি যখন বলছো সোনার হরিণ, এই শব্দগুলোর দ্বারা তুমি কিন্তু কখনোই একজন বস্তুকে বা ব্যক্তিকে তুমি দেখাতে পারবে না বাস্তবে। কিন্তু তা বলে কি এই যে আমার এই যে শব্দগুলো এইগুলোকে অর্থহীন বলতে পারি? তো ফ্রেগে বলছে এইগুলোকে জন্যই আমার সেন্সটাকে স্বীকার করতে হবে। এদের অর্থহীনতা প্রসঙ্গে এই শব্দগুলোর এই জাতীয় যে সেন্টেন্স গুলো রয়েছে, তাহলে এইগুলোর জন্য আমাদের ফ্রেগে কি করছেন না, তিনি স্বীকার করছেন কাকে না, সেন্সকে স্বীকার করছেন। তাহলে এই দুটো বিষয়ের মধ্যে কিছু জানার যদি থাকে বলতে পারো তোমরা, যদি কিছু মনে হয়। কারো কিছু আরো কিছু এগুলো যে জানার দরকার আছে কি এগুলো? না স্যার, ঠিক আছে।
স্যার স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, বলছিলাম তাহলে কি ওই মেটাফিজিক্যাল স্টেটমেন্ট যেগুলো, ওগুলোরও তো কোনো রেফারেন্স নেই, তাহলে কি ওগুলোকেও ফ্রেগে মিনিংফুল বলবেন? যেমন উদাহরণ দিয়ে পরে বলো কি বলছো, উদাহরণ দাও একটা। মানে আমাদের গড, সোল, এই যে সব মেটাফিজিক্যাল যে এন্টিটিস গুলো আছে, এগুলোর তো কোনো রেফারেন্স নেই, কিন্তু এগুলোর সেন্স আছে, কিন্তু তাহলে কি এইগুলো এগুলো আমরা দেখতে মিনিংফুল পাচ্ছি বলবো? যে মানে ফ্রেগের এই ব্যাখ্যাগুলো যদি যেতে চাই, এই ব্যাখ্যাগুলো একটা তো অন্য দিক একটা রয়েছে এই ব্যাখ্যাগুলো, কিন্তু এই যদি ভাবতে চাও তাহলে ফ্রেগের মত অনুযায়ী তো নিশ্চয়ই তার সেইগুলোর ওকে, ক্ষেত্রে। ঠিক আছে। এইবারে আমি আরেকটা বিষয়তে আসি, সেটা হচ্ছে এই বিষয়টা আসতে গেলে আগে প্রপার নেমটা কি সেইটাকে একটু জানা দরকার, তারপরে আমি এইটাতে আসতে পারিস। সেটা হচ্ছে আমি এই তিনজন দার্শনিকের প্রপার নেমের বেসিক একটা ভিউ। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কি ল্যাপটপে? আমার এটা না, শেয়ার করতে হবে তো, তবে তো দেখতে পাওয়া যাবে। শেয়ার করেনি স্যার তো। আমি শেয়ার করেছি, কিন্তু কেন এটা হয়নি দেখছি স্যার আরেকবার আমি। হ্যাঁ, আপনি আবার নতুন করে শেয়ার করুন। প্রথমেই আমি ভাবছি দেখাই যাচ্ছে। ওই এন্টার স্ক্রিন বলে একটা আছে, ওইটাতে শেয়ার করুন। স্যার এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে প্রথম থেকে দেখা যায়নি। হুম। এগুলো আমি বললাম, এই মোড অফ প্রেজেন্টেশন এই হুম। বিষয়টা বললাম। এই প্রপার নেমটাতে আসি, তাহলে ফ্রেগের এই জায়গাটাই সেন্স রেফারেন্সটাকে আরো জানা যাবে। আমরা দেখছি যে এই প্রপার নেম বিষয়টা কি বা এগুলো কি কারণে হয়েছে, এটাও আমরা কম বেশি আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছি। এই প্রসঙ্গে আমরা একটা দেখতে পাই একটা বেসিক কনসেপ্ট কিরকম, যখন অ্যানালিটিক ফিলোসফির যখন চর্চা শুরু হচ্ছে, সেই সময় অ্যানালিটিক ফিলোসফিতে যারা বিশ্বাসী দার্শনিকরা মনে করছেন কি, যে আমরা যদি এই জগৎকে, যদি এই ওয়ার্ল্ডকে, বা যদি আমাদের যদি ল্যাঙ্গুয়েজকে যে বা ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলোকে যদি জানতে হয়, জগৎকে যদি তার স্ট্রাকচারটাকে বুঝতে হয়, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজেরও স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করা প্রয়োজন। এইটা যখন অ্যানালিটিক ফিলোসফি শুরু হচ্ছে সেই সময়কার ধারণা আসছে। এবার সেই সময় এবার প্রশ্নটা হচ্ছে যে কি, যে এমন কোন কোন ধরনের এই লিঙ্গুইস্টিক এই ধরনের এক্সপ্রেশন গুলো আছে যার দ্বারা আমি এই জাগতিক এই বস্তুগুলোকে আমি নির্দেশ করতে পারবো। কিছু তো একটা লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন থাকবে যে এক্সপ্রেশন গুলোর দ্বারা আমরা বোঝাতে পারবো যে জগতের এই কাঠামোগুলো। এবার সেই প্রসঙ্গে কি বলছে, যে মানুষ আমরা আমরা এই জগতে যে সকল এক্সপ্রেশন গুলোর ব্যবহার করে আমরা এই জগৎকে নির্দেশ করি, তার মধ্যে প্রপার নেম হচ্ছে বিশিষ্ট নাম, যাকে আমরা বলছি এটা হচ্ছে অন্যতম। তাহলে অ্যানালিটিক ফিলোসফিতে যখন শুরু হচ্ছে, তারা বলছে যে জগৎ বা এই জগতের যে স্ট্রাকচার সেটা বোঝার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজের তার স্ট্রাকচারটাকে আমার বোঝাটাকে দরকার। এবার তার স্ট্রাকচারকে যখন বুঝবো কি করে, কোন ধরনের লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন গুলো দিয়ে বুঝবো, এবার যে সমস্ত লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন দিয়ে আমরা এই জগতের বা জাগতিক বস্তুগুলোকে বোঝার চেষ্টা করছি বা নির্দেশ করতে পারছি, সেইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বলছে যে কি না, সে হচ্ছে প্রপার নেম। তাহলে প্রপার নেমের ভূমিকাটা হচ্ছে এইরকম। এবার প্রপার নেমের নেচারটা কেমন, সে কিভাবে ফাংশন করে, সেই নিয়ে মূলত মতভেদ আছে ফ্রেগে রাসেল মিলের মধ্যে। এইবার প্রথম যে জায়গাটাতে আসছে সেটা হচ্ছে যে কি, যে তাহলে প্রপার নেম বিষয়টা কি বোঝা গেল, যে এইগুলো হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন, বললাম যে এক্সপ্রেশন গুলোর দ্বারা আমরা কি করছি, জগৎকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথম হচ্ছে যে মিল যেটা এসেছে, মিল আমরা এটাও আমরা আমাদের জেনারেল পেপারে আমরা পড়ে এসেছি। মিল বলছে যে কি, যে আমরা দেখেছি প্রপার নেম গুলো হচ্ছে সিস্টেম অফ লজিক বইয়ে মিল এইগুলোকে করছেন। মিল কি বলছেন, যে প্রপার নেমটা হচ্ছে এমন একটা বিষয় যার মূলত তিনটে বৈশিষ্ট্যকে আমাদের সামনে তিনি নিয়ে আসছেন, যে প্রপার নেম হতে গেলে, বিশিষ্ট নাম হতে গেলে তার তিনটে তার ক্যারেক্টার থাকতে হবে। একটা হচ্ছে তাকে সিঙ্গুলার হতে হবে, নন কনোটেটিভ হতে হবে, তার কংক্রিট হতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে সিঙ্গুলার মানে কোনগুলো, যে ক্ষেত্রে সিঙ্গুলার মানে শব্দটা আমরা লজিকেও দেখেছি, যে ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করে তখন সেটা সিঙ্গুলার হয়। কংক্রিট নামটা আমরা দেখতে পাচ্ছি কি, যে কংক্রিটের ক্ষেত্রে কি হচ্ছে সেটা, বা মূর্ত বলছে যে কোনো বিশেষভাবে যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করছি, তখন সেটাকে এই মিল বলে দিচ্ছেন কি না, সেটা হচ্ছে কংক্রিট হয়ে গেল। তাহলে এক তো এলো আমার সিঙ্গুলার হলো। সিঙ্গুলার কখন হচ্ছে না, যখন এটা কোনো
বিশেষ একজন ব্যক্তিকে যখন আমরা ব্যবহার করছি, এই নির্দেশ করছি, তখন সেটা হলো কংক্রিট। কখন হলো বিশেষভাবে ওই বস্তুটাকে যখন নির্দেশ করছি কংক্রিট হলো। আর একটা হচ্ছে যে কি আমার এই ক্ষেত্রে কনোটেটিভ, এই বিষয়টাকে আমরা নির্দেশ করছি। এবার কনোটেটিভের বিষয়টা কি না, এই ক্ষেত্রে মিল বলছে যে কি আমাদের কনোটেটিভ হচ্ছে সেইগুলোকেই না যেগুলো উদ্দেশ্যকেও রেফার করছে, আবার সেই সঙ্গে সঙ্গে কি করছে না তার বিধির অ্যাট্রিবিউট গুলোকেও যখন রেফার করছে, সেই ক্ষেত্রে আমাদের এই কনোটেটিভ নন কনোটেটিভের বিষয়টা চলে আসছে। তাহলে কনোটেটিভ নন কনোটেটিভের বিষয়টা আসছে কখন না, যখন আমরা বলছি যে কি যখন কোনো একটা স্টেটমেন্টের দ্বারা তার উদ্দেশ্যকেও আমরা যখন বোঝাতে চাইছি, আবার সেই সঙ্গে সেই উদ্দেশ্যটার দ্বারা যে বিধিওটাকে নির্দেশ করছে সেই বৈশিষ্ট্যগুলোকেও যখন আমরা রেফার করছি। তাহলে একজন ব্যক্তিকেও যেমন রেফার করছি, তেমনি তার যখন কোনো গুণ বা বৈশিষ্ট্য, যেমন উদাহরণ কি, উদাহরণ হিসাবে যখন আমরা বলছি যে আমরা বললাম যে প্লেটোটা কি বললাম, প্লেটোটা যখন বলছি তখন এই শব্দটার দ্বারা, বা আমি বললাম যে বা সক্রেটিসের, প্লেটোর বললাম দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা, তখন এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের যে সমস্ত আমরা সেন্টেন্স বলো বা ওয়ার্ড ব্যবহার করছি, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে কি না এগুলো কনোটেশন যুক্ত আমার ওয়ার্ডকে এই ক্ষেত্রে নির্দেশ করে দিচ্ছে। এবার কনোটেশন যুক্ত ওয়ার্ডগুলোকে নির্দেশ করছে, এইগুলোকে কিন্তু তাদেরকে মিল কিন্তু প্রপার নেম হিসাবে বলছেন না। প্রপার নেম হতে গেলে তার ঐকিক হতে হবে, প্রপার নেম হতে গেলে তাকে কংক্রিট হতে হবে, প্রপার নেম হতে গেলে তাকে নন কনোটেটিভ হতে হবে। আর নন কনোটেটিভের ক্ষেত্রে উদাহরণগুলো তিনি কি বলছেন, যে আমরা যখন বলতে চাইছি যে সক্রেটিস বলছি, তখন এই সক্রেটিস পদটার দ্বারা আমরা বোঝাতে চাইছি যে একটা কংক্রিটকেও বোঝাতে চাইছি, একটা সিঙ্গুলারকেও বোঝাতে চাইছি। এবার মিলের সাথে ফ্রেগের একটা জায়গাতে একটা ডিফারেন্সটা আছে, কোন জায়গায়, ফ্রেগে কিন্তু মিল যেগুলোকে প্রপার নেম বলছে সেইগুলো বাদ দিয়েও ফ্রেগে বলছে যে আমি সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা প্রপার নেম বলবো যেগুলো কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে। ফ্রেগের ক্ষেত্রে আসছে কি, ফ্রেগে বলছে সেইগুলোই বিশিষ্ট নাম হবে যেগুলো কোনো না কোনো, সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে প্রপার নেম যেগুলো কোনো বস্তুকে রেফার করে। এইরকম ক্ষেত্রে আমরা যদি কোনো শব্দ বলো, কোনো শব্দ সমষ্টি হোক বা কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স হোক, ঘোষক বাক্য যেগুলোর দ্বারা কোনো ঘোষণা আমরা করি, বা কোনো ডেফিনাইট ডেসক্রিপশন হোক সুনির্দিষ্টভাবে যেখানে নির্দেশ করি, সবগুলোই ফ্রেগের মত অনুযায়ী প্রপার নেমের আওতাতে চলে আসছে। আবার যদি আমরা রাসেলের দিকে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে কি যে রাসেল কিন্তু আবার প্রপার নেমটাকে মিলের মতন থেকে আলাদা করছে, আবার তিনি ফ্রেগের থেকেও আলাদা করছে। কিন্তু আমরা যদি একদম ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পাই যে তাহলে মিল আর রাসেলের প্রপার নেমের মধ্যে খুব বেশি পরিমাণে কিন্তু পার্থক্যটা নেই। কেন নেই না, রাসেল বলছে যে প্রপার নেম হতে গেলে তার মধ্যে কোনো ধরনের ডেসক্রিপটিভ কন্টেন্ট থাকা চলবে না, অর্থাৎ সেই প্রপার নেম হবে যে সবসময়তেই কখনো ডেসক্রাইব করবে না, সবসময়তেই রেফার করবে। আবার মিলও যখন বলছে যে প্রপার নেম হতে গেলে নন কনোটেটিভ হতে হবে, এই দুটো বিষয় কোনো না কোনো ভাবে, কখনো না কখনো কোনো না কোনো ভাবে রেফার করছে যে দুজনের মধ্যে কিছুটা হলেও হয়তো একটু মিল আছে। তো সেই জন্য মিল অমিল হয়তো কিছুটা, তার পার্থক্য তো আছেই, কিন্তু মিল হওয়ার মধ্যেও কিছুটা জায়গা আমরা বলতে পারি। তাহলে রাসেলের সাথে ফ্রেগের পার্থক্য রয়েছে, আবার ফ্রেগের সাথেও দেখা যাচ্ছে যে কি যে মিলেরও কিন্তু তারও একটু ডিফারেন্সটা তার রয়েছে। এবার ফ্রেগের ক্ষেত্রে আসি, যে ফ্রেগে তাহলে প্রপার নেমেরও কি করছে, স্বীকার করছে না তার সেন্স স্বীকার করছে, তার রেফারেন্স স্বীকার করছে। তাহলে প্রপার নেমের ক্ষেত্রে তার সেন্স কি হবে, যে কোনো একটা প্রপার নেম যদি আমরা ধরে ধরে থাকি, যে আমি বললাম যে শুধু অ্যারিস্টটল বললাম, তাহলে অ্যারিস্টটল শব্দটার ক্ষেত্রে যদি কি ফ্রেগে এইগুলো কি কি বলতে পারবে, এইগুলোকেও প্রপার নেমের আওতাতে ফেলা যেতে পারে। এইগুলোরও ক্ষেত্রে তার একটা কি থাকবে, তার একটা সেন্স থাকবে, তার একটা কি থাকবে না, তার একটা রেফারেন্স থাকবে। তাহলে ফ্রেগেও যিনি বলছেন যে কি যে আমরা প্রপার নেমের এই দুটো ধরনেরকেই আমরা স্বীকার করতে পারবো। এরপরে এই প্রপার নেমগুলোর প্রসঙ্গে ফ্রেগে কি করছে, প্রপার নেমগুলোর নেচারটাকে বোঝার জন্য ফ্রেগে কি করছেন, দু ধরনের এক্সপ্রেশনকে ইউজ করছে।
এক বলছেন কথা, একটা কমপ্লিট এক্সপ্রেশন আর একটা ইনকমপ্লিট এক্সপ্রেশন। কমপ্লিট এক্সপ্রেশন কোনগুলো হচ্ছে না, যে এক্সপ্রেশন গুলো কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে, সেইগুলো কমপ্লিট এক্সপ্রেশনের মধ্যে আসছে। আর যে এক্সপ্রেশন, বা এটাকে অন্যভাবে আমরা যদি বলি, যে এক্সপ্রেশন গুলো কোনো ফাঁকা স্থান থাকে, এমন কমপ্লিট এক্সপ্রেশন হচ্ছে এমন এক ধরনের এক্সপ্রেশন যে এক্সপ্রেশন গুলোতে কোনো এমটি প্লেস থাকবে, সেইগুলোকে থাকবে না যেগুলো, সেইগুলো হচ্ছে কমপ্লিট এক্সপ্রেশন। আবার তাহলে কমপ্লিট এক্সপ্রেশনকে আমরা দুটো ডেফিনেশন দিতে পারি। এক তো হচ্ছে কমপ্লিট এক্সপ্রেশন হচ্ছে সেইগুলোই যেগুলো কোনো বস্তুকে নির্দেশ করে। আবার এইরকম করেও বলতে পারি যে কমপ্লিট এক্সপ্রেশন হচ্ছে সেইগুলোই যেগুলো কোনো না কোনো, যাদের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না। অর্থাৎ এইগুলোকে ফ্রেগে বলছেন যে স্যাচুরেটেড শব্দটাকে ফ্রেগে ইউজ করছে, আর আনস্যাচুরেটেড শব্দটা ইউজ করছে ইনকমপ্লিটের ক্ষেত্রে। কমপ্লিটের উদাহরণ কি, রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা, এটা হচ্ছে কমপ্লিট এক্সপ্রেশন। ইনকমপ্লিট এক্সপ্রেশন কোনটা না, যখন ধরো তুমি বলছো কি এমন এক্সপ্রেশন এটা যেটা কোনো বস্তুকে নির্দেশ করে না, প্লাস এটার মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে। উদাহরণ কি, তুমি যখন বলছো যে ড্যাশ হয় বা একটা শূন্যস্থান দিলে সে হয় কি বললে না, গীতাঞ্জলির রচয়িতা। তাহলে ওই যে তুমি শূন্যস্থানটা আমরা দিচ্ছি যে ড্যাশ অন রিচেন গীতাঞ্জলির রচয়িতা, সেইটা হয়ে গেল ইনকমপ্লিট এক্সপ্রেশন। আর একটা হয়ে গেল কমপ্লিট এক্সপ্রেশন। তাহলে কমপ্লিট আর ইনকমপ্লিটের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কি, কমপ্লিট যে এক্সপ্রেশন গুলো থাকবে সেইগুলোতে কোনো না কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দেশ করতে পারি, কিন্তু ইনকমপ্লিট যে এক্সপ্রেশন গুলো থাকবে সেইগুলো আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে পারছি না, প্লাস ইনকমপ্লিট এক্সপ্রেশন গুলোর কোনো ফাঁকা স্থান থাকে, আর কমপ্লিট এক্সপ্রেশন গুলোর কোনো ধরনের ফাঁকা স্থান থাকে না। ওই জন্য ফ্রেগে আমরা দেখেছি যখন এই কনসেপ্ট অবজেক্ট, এই কনসেপ্টটাতে তিনি যখন ফ্রেগে আসছেন, ফ্রেগে ওই জন্য এই ক্ষেত্রে একটা কথা বলছে যে তার মতে কমপ্লিট এক্সপ্রেশন গুলো সবসময় কোনো না কোনো অবজেক্টকে নির্দেশ করবে, সব সময়। আর যেগুলো ইনকমপ্লিট এক্সপ্রেশন থাকবে সেগুলো সবসময় কোনো না কোনো কনসেপ্টকে নির্দেশ করবে। তাহলে এই ক্ষেত্রে কি বলছে, তাহলে ফ্রেগের মত অনুযায়ী আমরা বলতে পারি কি যে যেগুলো হচ্ছে ইনকমপ্লিট এক্সপ্রেশন সেইগুলোর স্বতন্ত্র নর্মালি কোনো এক্সিস্টেন্স নর্মালি আমরা হয়তো স্বীকার নাও করতে পারি, সেগুলো আলাদা করে স্বতন্ত্র, সেগুলো সামান্য ধারণাগুলো অন্য কিছুর উপর নির্ভর করে। যেমন যেমন ধরো হলো ড্যাশ অন গীতাঞ্জলির রচয়িতা, যখন আমি এই সেন্টেন্সটা আমি যখন বলছি তখন এটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট এই এক্সপ্রেশনটা সবসময় কোনো না কোনো সামান্য ধারণাকে নির্দেশ করছে, বা ফ্রেকে বলছে কোনো কনসেপ্টকে সবসময় নির্দেশ করে, সব সময়। তাহলে অবজেক্ট যে হবে সে সবসময় কমপ্লিট হবে, অর্থাৎ কমপ্লিট এক্সপ্রেশনের জায়গাতে থাকবে। যে কনসেপ্ট হবে সে সবসময় ইনকমপ্লিট কোনো এন্টিটিকে রেফার করবে। যেমন আমরা অসম্পূর্ণ অভিব্যক্তির ক্ষেত্রে যখন আমরা দেখছি ড্যাশ অন গীতাঞ্জলি রচয়িতা এই জাতীয়গুলোর ক্ষেত্রে, তাহলে কমপ্লিট আর ইনকমপ্লিটের ক্ষেত্রে একটা বেসিক একটা কি রয়েছে না, একটা ডিফারেন্স রয়েছে। এইবার আর একটা, এই ক্ষেত্রে আবার আর একটা উদাহরণ শুধু বলে দিই, এই ক্ষেত্রে এই যেহেতু এই প্রসঙ্গে আছে, ফ্রেগে এই প্রসঙ্গে কি করছে না, একটা ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার প্রেডিকেটের কথা ফ্রেগে এই প্রসঙ্গে তিনি কি করছেন না, তিনি স্বীকার করছেন যে ফ্রেগের মত অনুযায়ী কোনগুলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট, কোনগুলো সেকেন্ড অর্ডার প্রেডিকেট। না ফার্স্ট অর্ডার প্রেডিকেট হচ্ছে সেইগুলোই যেগুলো কোনো ইন্ডিভিজুয়াল, কোনো বলছে যে অবজেক্টকে যখন রেফার করি আমরা তখন সেইগুলোকে ফার্স্ট অর্ডার প্রেডিকেট বলতে পারি। আর সেকেন্ড অর্ডার প্রেডিকেট কোনগুলো না, এমন কিছু ইনকমপ্লিট এক্সপ্রেশন আছে যে ইনকমপ্লিট এক্সপ্রেশন গুলো আমরা কি করছি না, যেগুলোর মধ্য দিয়ে কোনো না কোনো ধারণাগুলোকে যখন আমরা নির্দেশ করছি সেই জায়গাগুলোতে আমরা বসাচ্ছি কাকে না, এই সেকেন্ড অর্ডার প্রেডিকেট গুলোই। তাহলে ফার্স্ট অর্ডার প্রেডিকেট গুলো হচ্ছে কি সবসময় এরা নির্দেশ করবে কোনো বস্তুকে নির্দেশ করবে, আর সেকেন্ড অর্ডার যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কোনো না কোনো, এগুলো এমন কোনো সামান্য ধারণাগুলোর হয় যেগুলো সবসময় কোনো না কোনো অসম্পূর্ণ অভিব্যক্তির অসম্পূর্ণতার জন্য তারা অপেক্ষা করে থাকে। অর্থাৎ অসম্পূর্ণ অভিব্যক্তি অংশটাতে আমরা কোনো সম্পূর্ণ অভিব্যক্তিকে বসাবার জন্য অপেক্ষায় আছে। যেমন যখন বলছি ড্যাশ অন গীতাঞ্জলির রচয়িতা, তখন ওই ড্যাশ জায়গাটাতে সবসময় সম্পূর্ণ হবার জন্য অপেক্ষায় থাকছে। ওই জন্য ফার্স্ট অর্ডার যেগুলো প্রেডিকেটের কথা
ফ্রেগে বলছে সেইগুলো সব সময় মনে রাখতে হবে ফার্স্ট লেভেল প্রেডিকেট গুলো কোনো অবজেক্টকে নির্দেশ করে। যেমন আমি যখন বলছে যে প্লেটো নাম বললাম, অ্যারিস্টটল নাম বললাম, এইগুলো সব সময় কোনো ব্যক্তি বা বস্তু হয়তো কোন সব সময় নির্দেশ করে, তাই এগুলো ফার্স্ট অর্ডার ফার্স্ট লেভেল প্রেডিকেট বলছে। আর যেটা সেকেন্ড লেভেল প্রেডিকেট, সেই সেকেন্ড লেভেল প্রেডিকেট গুলোতে কি হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা অসম্পূর্ণ অভিব্যক্তিগুলো প্রসঙ্গে আমরা ব্যবহার করতে পারছি। যেমন যখন তুমি বলছো যে ড্যাশ হয় এক্সিস্ট, এটা একটা ইনকমপ্লিট এক্সপ্রেশন। এই ইনকমপ্লিট এক্সপ্রেশনটাতে আমরা এইখানে কি বসাতে পারি, এই ক্ষেত্রে আমি কখনোই কিন্তু বসাতে পারি না যে অ্যারিস্টটল এক্সিস্ট, এইভাবে বসাতে পারি না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে কি, যে এই ক্ষেত্রে বলতে পারে কেন পারি না, কারণ এই জায়গাগুলোতে যদি আমরা অসম্পূর্ণ জায়গাগুলোতে এই ক্ষেত্রে অ্যারিস্টটলকে বসাই, তাহলে সেইগুলো কি হয়ে যাবে, সেইগুলো অসম্পূর্ণ জায়গাটা যৌক্তিকভাবে উপযুক্ত হচ্ছে না, অ্যারিস্টটল বলছে লজিক অনুযায়ী। এই ফ্রেগে বলছেন যে যুক্তিসম্মতভাবে আমরা কখনোই বলতে পারি না যে অ্যারিস্টটল হন অস্তিত্বশীল। আমরা বলতে পারি এইটা যে একটা হাতি হয় অস্তিত্বশীল হয়তো বলছেন, বা আমরা হয়তো বলছি টেবিলকে আমরা বলতে পারছি যে একটা টেবিল হয় অস্তিত্বশীল, কিন্তু ওই টেবিলের জায়গাতে আমরা কখনোই বলতে পারি না যে অ্যারিস্টটল বা রবীন্দ্রনাথ হন অস্তিত্বশীল। এইগুলো সেকেন্ড লেভেল প্রেডিকেটের মধ্যে রাখছে, অর্থাৎ সেকেন্ড লেভেল প্রেডিকেট গুলো ইনকমপ্লিট এক্সপ্রেশনের একটা জায়গাকে রেফার করছে, আর ফার্স্ট লেভেল প্রেডিকেট গুলো সবসময় কোনো ব্যক্তিকে রেফার করে। যদি এইটুকু অন্তত আমরা মনে রাখি তাহলে বিষয়টা এইরকম দাঁড়াবে। আরেকটা এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে ফ্রেগে এই যে কমপ্লিট ইনকমপ্লিট এক্সপ্রেশন বলছেন, এই কমপ্লিট ইনকমপ্লিট এক্সপ্রেশন প্রসঙ্গে তিনি বলছেন তিন ধরনের ইনকমপ্লিট এক্সপ্রেশন হয়। এক ধরনের হয় যে এক্সপ্রেশন গুলো প্রেডিকেটিভ বা যেগুলো বিধেয় অভিব্যক্তি বলছে, একটা রিলেশনাল এক্সপ্রেশন বলছে, আর একটা ফাংশনাল এক্সপ্রেশন বলছে। এই তিন ধরনের এক্সপ্রেশন গুলো হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্রেগে এইগুলো হচ্ছে ইনকমপ্লিট এক্সপ্রেশন। তাহলে ফ্রেগের মত অনুযায়ী দেয়ার আর থ্রি টাইপস অফ ইনকমপ্লিট এক্সপ্রেশন। একটা হচ্ছে আমার প্রেডিকেটিভ বা বিধেয় অভিব্যক্তি বলতে পারি, একটা রিলেশনাল এক্সপ্রেশন বলতে পারি, আর একটা আমরা বলতে পারি ফাংশনাল এক্সপ্রেশন। এই তিন ধরনের এক্সপ্রেশন গুলোকে আমরা বলতে পারি ফ্রেগের মত অনুযায়ী ইনকমপ্লিট এক্সপ্রেশনের মধ্যে থাকে। এইবার ফ্রেগের এই জায়গাটাকে একটুখানি বলে নিই যে ফ্রেগের তাহলে মেন জায়গা দেখলাম, একটা হচ্ছে সেন্স আর রেফারেন্সটা দেখলাম, সেন্সটা কাকে বলে দেখলাম, রেফারেন্সটা কাকে বলে দেখলাম, আরেকটা আমরা দেখলাম সেন্সটাকে স্বীকার করা হচ্ছে কি কেন, তার দুটো আমরা কারণ দেখলাম। আর এই প্রসঙ্গে আমরা প্রপার নেমটা একটুখানি বললাম যে প্রপার নেমটা বলতে তিনি কাকে বলছেন, যে প্রপার নেমটা যে কোনো শব্দ বা সমষ্টিকে বোঝায়, যা কোনো শব্দকে, যা কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে। এই প্রসঙ্গে আমরা দেখলাম যে কমপ্লিট আর ইনকমপ্লিট এক্সপ্রেশন দেখলাম। কমপ্লিট এক্সপ্রেশন হচ্ছে যা কোনো বস্তুকে রেফার করে, ইনকমপ্লিট এক্সপ্রেশন হচ্ছে যা কোনো ধারণাকে রেফার করে। অর্থাৎ কমপ্লিট এক্সপ্রেশন অবজেক্টকে রেফার করছে, ইনকমপ্লিট এক্সপ্রেশন রেফার করছে কনসেপ্টকে। কমপ্লিট এক্সপ্রেশন গুলোতে কোনো ফাঁকা স্থান থাকে না, কিন্তু ইনকমপ্লিট এক্সপ্রেশন গুলোতে ফাঁকা স্থান থাকে। এই একটা আমরা দেখতে পেলাম যে দেখলাম যে এইগুলো হচ্ছে ফ্রেগের মত অনুযায়ী কমপ্লিট ইনকমপ্লিট এক্সপ্রেশনের মধ্যে আছে। আরেকটা আমরা দেখব এইবারে যে ফ্রেগের এই যে সেন্স আমরা স্বীকার করেছি সেন্সটাকে, এইটা প্রসঙ্গে কিছু দার্শনিক বিশেষত ডামেটের বা ম্যাকডোয়েল বা ইভেন্সের বা এইদিকে আমার রয়েছে মূলত ক্রিপকের যে ভাবনা চিন্তা, সেইগুলো ক্রিপকের এই জায়গাগুলোকে আমরা এই ক্ষেত্রে আর অতগুলো আলোচনা আমরা করিনি। মূলত একটা কনসেপ্টকে শুধু বলবো, সেটা হচ্ছে ফ্রেগের এই যে নোশন অফ সেন্স, এইটা নিয়ে দার্শনিকরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই ধারণাটা নিয়ে কিরকম না, এক ধরনের বা একটা শ্রেণীর দার্শনিকরা বলছে যে ফ্রেগে এই যে প্রপার নেমের সেন্সটাকে স্বীকার করছে, এইটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের। আবার এক ধরনের দার্শনিকরা রয়েছেন যারা বলছে যে না, ফ্রেগের প্রপার নেমের ধারণা, দ্য নোশন অফ সেন্স অফ এ প্রপার নেম, এটা কখনোই ডেসক্রিপটিভ হতে পারে না, এটার একটা এপিস্টিমোলজিক্যাল দিক আছে, সেইটা নিয়েই ডিবেটটা আছে।
এবং এই ডিবেটে মূল হচ্ছে আমরা দেখেছি মাইকেল ডামেট ফ্রেগের একজন ব্যাখ্যাকার হিসেবে আমরা দেখেছি। তো আমরা এই ডামেটের একটা কনসেপ্টকে আমরা দেখব, যে ডামেট তাহলে বলতে চাইছে কি, যে ফ্রেগের এই যে দর্শন, এই ধারণা সম্পর্কে, তাৎপর্যের ধারণা সম্পর্কে, এইটা আমরা কখনোই ডেসক্রিপটিভ বলতে পারি না। এইটা হচ্ছে একটা এপিস্টিমোলজিক্যাল বিষয়। কি রকম না, এইটা শুধুমাত্র আমাকে কি করছে, একটা কোনো না কোনো এক ধরনের জ্ঞান আমাকে দিচ্ছে। তিনি বলছে যে এই যে সেন্সটা, কোনো একটা প্রপার নেমের যে সেন্স, সেই সেন্সটা সবসময় এক ধরনের জ্ঞানকে নির্দেশ করছে, যে জ্ঞানটাকে তুমি কখনো শব্দের দ্বারা আমরা প্রকাশ করতে পারি না, যেটাকে আমরা ভার্বালি সেইটাকে প্রকাশ করতে পারি না, কিন্তু একটা জ্ঞানকে নির্দেশ করছে। এই জন্য এইটাকে বলছে এপিস্টিমোলজিক্যাল বলছে। কিন্তু ক্রিপকের জায়গাতে যদি আমরা দেখতে যাই, ক্রিপকে এটা আবার ডেসক্রিপটিভ থিওরি অফ সেন্সের জায়গাতে যদি আমরা তাকে কিছুটা সাপোর্টের জায়গাতেও আবার নিয়ে যাচ্ছে। তাহলে বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি, যে প্রপার নেম, দ্য সেন্স অফ এ প্রপার নেম, এইটাকে আমরা ডেসক্রিপটিভ বলবো না এইটাকে এপিস্টিমোলজিক্যাল বলবো, জ্ঞানগত বলবো না এইরকম বর্ণনামূলক বলবো। যারা বর্ণনামূলকের মধ্যে, তাদের বিরুদ্ধে এই ডামেট বা ম্যাকডোগেল বা ইভেন্স এরা কি বলছে, এইটা হচ্ছে একটা এপিস্টিমোলজিক্যাল বিষয়। কিরকম না, যেহেতু আমরা যখন সেন্সের কথা বলছি, এই সেন্সটা হচ্ছে এমন এক ধরনের জ্ঞানটাকে শুধু আমার নির্দেশ করছে, যে জ্ঞানটাকে আমি কখনোই কি কোনো শব্দ সমষ্টির দ্বারা আমি কখনো নর্মালি প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা আমার জ্ঞান হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। এই ডিবেটের মধ্যে কারা করছে এইটুকু, এইগুলোকে শুধু, এইগুলো নিয়ে বিস্তারিত অবশ্য আলোচনা আছে, কিন্তু এগুলো মূল কনসেপ্টটুকু আমি শুধুমাত্র বললাম। এরপর যদি আর তোমাদের আরো কিছু জানার থাকে বলো, আমি তারপরে আরেকটু বলছি এই বিষয়গুলোকে। আরেকবার বলো কেউ, যদি এই একতরফা বলাতে একটু কেমন লাগে, যদি কিছু জানার থাকে বলো। কেউ একটু বলো, তাহলে একটু আমি কয়েকটা শুধু এমনি শুধু জানতে চাইছি। তাহলে ফ্রেগেকে যদি প্রশ্নতে যদি আসে, যে ফ্রেগে যদি হয়তো এর সাথে সম্পর্কিত বলেই বলছি, ফ্রেগে যদি কোন লজিকের অরিজিনেটেড বলি, তাহলে কি অ্যান্সার হবে বলো তো, কেউ বলতে পারবে? কোন ধরনের লজিক? কোয়ান্টিফিকেশন। কোয়ান্টিফিকেশন লজিককে কি নামে আমরা আরো বলতে পারি? ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। আরেকটা কি বলতে পারি? আরেকটা কি বলতে পারি যেটাকে কোয়ান্টিফিকেশন বলছে, সেটাকে বলছে প্রেডিকেটিভ লজিক বলছে। প্রশ্ন হচ্ছে এটা প্রেডিকেটিভ লজিক কেন বলছে, আর কেন বা এটাকে কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে বলো। বলো কি বলছে, এটা প্রেডিকেটিভ কেন হচ্ছে, বলো প্রেডিকেটিভ লজিক কি বলছে, এটা কেন বলছে, এর উদাহরণগুলো কি, যাই হোক এই জায়গাগুলোকে একটুখানি দেখো। আর একটা প্রথমে আমি প্রশ্ন করে জানতে চাইছি, প্রশ্ন বলা ভুল, সেটা হচ্ছে যে তাহলে ফ্রেগের প্রথম ফ্রেগেকে লিঙ্গুইস্টিক টার্ম এটাকে বলছে কে, না কে বলছে বলো, এটা প্রথম কে বলছে যে ওটা লিঙ্গুইস্টিক টার্ম হিসেবে আমরা ফ্রেগে কি অ্যানালিটিক ফিলোসফির জনক বলতে পারি? মাইকেল ডামেট বলেছে। মাইকেল ডামেট বলছে। আরেকজনের কি নাম বললাম? মাইক বিয়েনি। না, ওটা তো মাইকেল বিনি, তো আরেকটা বললাম, আরেকজনের কি নাম বললাম? আরেকটা হচ্ছে ডকফিন ফসেলডাল, কলেজডাল। ফলেসডাল বলে, ডকফিন, DOGFINN, ডকফিন ফলেসডাল। তো ইনি আবার কি বলছে, যে না তিনজনকে বলতে পারি, সেটা হচ্ছে ফ্রেগে, রাসেল আর মুরকে। এর পরের কথাটা বললাম কার, না মাইকেল বিনি। তিনি বলছেন যে কি, মাইকেল বিনি একটা বই লিখছেন, বইটার নাম অ্যানালিটিক টার্ন ইন ইয়ারলি 20th সেঞ্চুরি বলে বইটার নাম। সেই বইটাতে তিনি কি করছে না, চারজন কি বলছে যে মূল, সেটা হচ্ছে কি না ফ্রেগে, রাসেল, মুর, উইটগেনস্টাইন, চারজন কি বলছে। এবং সেই বইটাতে যদি দেখতে যাই, তাহলে তিনি বলছেন যে মোটামুটি 1879 থেকে সময়কাল থেকে 1821 সাল পর্যন্ত তুমি অ্যানালিটিক ফিলোসফির একটা দর্শনের মূল জায়গা বলতে পারো,
যেহেতু উইটগেনস্টাইন ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসটা প্রকাশ করছে 1920 সালের পরে, আর এইদিকে কি হচ্ছে না 1921 সালে প্রকাশ করছেন তিনি, আর এইদিকে যেহেতু তোমার আবার এই কনসেপ্ট স্ক্রিপ্ট বইটাকে আসছে কখন না 1800 এইদিকে কততে এলো যেন 79-80-তে আসছে, কততে এলাম 79-তে আসছে। তাহলে এই দুটো বইকে মোটামুটি এই জায়গাগুলোকে সবাই এই জায়গাটাকে ধরছে মাইকেল বিনি 1879 থেকে 1921, উইটগেনস্টাইনের শেষ, ওইদিকে ফ্রেগের শুরু। পরবর্তীকালে আসছে কে না মূলত মুর আর রাসেল, এরা বলছে অ্যানালিটিক ফিলোসফিটার মূল জনক। কারণটা কি না ভাববাদী যারা দার্শনিক ছিল ব্রাটলে হেগেল, এই সময়টাকে ব্রিটিশ যারা ভাববাদী দার্শনিক ছিলেন সেই সময়কালে দর্শনে তাদের বক্তব্য ছিল আমাদের এই যে জগৎটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের জগৎ। কিন্তু বললাম কি ফ্রেগে এই কি নামটা মুর একটা প্রবন্ধ লিখছে 1899, প্রবন্ধটার নাম হচ্ছে দ্য নেচার অফ জাজমেন্ট। এই প্রবন্ধটাতে তিনি দেখাচ্ছেন কি যে না আমাদের এই জগতেরও একটা স্বতন্ত্র অস্তিত্ব আমাদের স্বীকার করতে আমরা বাধ্য, আমরা এই জগৎটাকে কখনোই অ্যাপিয়ারেন্সের জগৎ বলতে পারি না। পরবর্তীকালে আবার আসছে কি মুরের এখানে দর্শনেরও বললাম কি মূল যদি মুরের দর্শনের একটা বৈশিষ্ট্য বলো তাহলে হচ্ছে কমন সেন্সকে নিয়ে, সেটা আমাদেরকে বলছে, আর একটা হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজকে নিয়ে। এইবার রাসেলও আসছে, রাসেল দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজমের প্রবন্ধেও মধ্য দিয়ে তিনি কি করছেন না প্রথম একটা অ্যানালিটিক ফিলোসফির সূত্রপাতটা ঘটাচ্ছেন বলে মনে করছি। এরপরে আমরা ওইখানে তখন আর বললাম না যে লজিক্যাল পজিটিভিস্ট দার্শনিকরাও পরবর্তীকালে আসছেন, তারাও দর্শনে বলছেন যে কি না একটা অ্যানালিটিক ফিলোসফির মুখ্য ভূমিকা হিসাবে আমরা তাদেরকে নিতে পারি, স্লিক যেটা কার্নাপ আসছে। আবার আমরা লেটার উইটগেনস্টাইনে যদি আমরা দেখতে চাই অর্থাৎ 1929 সালের পরে, অর্থাৎ ট্র্যাক্টেটাসের বিপরীত চিন্তা যখন ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে যখন উইটগেনস্টাইন লিখছেন সেটাও কিন্তু অ্যানালিটিক ফিলোসফির একটা মূল জায়গা হিসেবে আমরা দেখতে পাই। এবং এর আগে আমি যখন একবার এই রাসেল প্রসঙ্গে মনে হচ্ছে ক্লাস নিয়েছিলাম সেই সময় বলেছিলাম যে একটা কেমব্রিজ ইউনিভার্সিটিতে একটা মতবাদ গড়ে উঠছে একদিকে, অক্সফোর্ডে একটা গড়ে উঠছে। সেই সময় কিছু কিছু দার্শনিক মনে করছে কি ফিলোসফির যে মূল প্রবলেম সেটা কখনোই জেনারেল ল্যাঙ্গুয়েজ দিয়ে উদ্ধার করা সম্ভব নয়, একটা আইডিয়াল ল্যাঙ্গুয়েজকে আমাকে ধার করতেই হবে। সেই ধার করার জন্য আমরা আইডিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ধার করছে রাসেল ধার করছে। এই প্রসঙ্গে আমরা ফ্রেগেকে নিয়ে আসতে পারি। ফ্রেগেও কিন্তু যখন 1879-তে প্রথম তিনি বইটা যখন কনসেপ্ট স্ক্রিপ্ট বইটা লিখছেন সেই সময়তে আমরা দেখতে পাচ্ছি প্রথম একটা যুক্তিবিদ্যাকে প্রথম নিয়ে এলেন, চেষ্টা করলেন। পরবর্তীকালে ফাউন্ডেশন অফ অ্যারিথমেটিকে কি করলেন না তিনি বইটাকে গণিতের বিষয়গুলোকে লজিকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই প্রসঙ্গে ওখানে তিনি আলোচনা করছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কি যখন সেন্স অ্যান্ড রেফারেন্স প্রবন্ধটা তিনি যখন লিখছেন 1892, সেই সময়ের মূল বক্তব্যের মধ্য দিয়ে আসছে সেন্স কাকে বলে, সেন্স হচ্ছে মোড অফ প্রেজেন্টেশন। রেফারেন্স কাকে বলে না আমরা একটা শব্দের দ্বারা যে ব্যক্তি বা বস্তুটাকে রেফার করছি সেটা হচ্ছে তার রেফারেন্স। রেফারেন্সের বাংলা আমরা বাচ্য করছি, সেন্সের বাংলা আমরা করছি কি না সেটা করছি আমরা তাৎপর্য করছি। এইবার বলছে কি এই যে আমরা বাচ্য বা তাৎপর্য এই যে বিষয়গুলোকে আমরা বললাম, এবার এই সেন্সটাকে আমরা স্বীকার করব কি কারণে, কোন বিষয়টার জন্য আমরা সেন্সকে স্বীকার করব সেই প্রসঙ্গে কি বলছে না আমরা সেন্সকে স্বীকার করার জন্য দুটো বিষয়কে মূলত গুরুত্বপূর্ণ জায়গাতে রাখছে। একটা বিষয় হচ্ছে কি না আমাদের যে সমস্ত আইডেন্টিটি স্টেটমেন্ট আছে দৈনন্দিন জীবনে সেই আইডেন্টিটি স্টেটমেন্টগুলো আমরা তার যে কগনিটিভ সিগনিফিকেন্স সেই কগনিটিভ সিগনিফিকেন্সের একটা সমস্যা দেখা যাবে যদি না আমরা সেন্সকে স্বীকার না করি। এইবার সেই সমস্যাটা কিরকম না যখন আমরা বলছি রবীন্দ্রনাথ এই জাতীয় একটা বিষয়কে আমরা বলছি, আবার বলছি যখন রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা, দুটো ক্ষেত্রে একটা কমন বিষয় হচ্ছে কি না দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে একজন ব্যক্তিকে রেফার করছে। তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে কে না রেফারেন্স হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ বলে ব্যক্তিটা। কিন্তু এই ক্ষেত্রে রাসেল বলছে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় এর কি কোনো কগনিটিভ ডিফারেন্স আছে, অর্থাৎ এর মধ্যে কি কোনো জ্ঞানগত মাত্রাগত দিক থেকে পার্থক্য আছে, তাহলে ফ্রেগে বলছে যে দেখো পার্থক্য রয়েছে। কিরকম তুমি বলছো যে নেতাজি বলছো
বা তুমি শুধু যখন তুমি বলছো যে নিউ দিল্লি হয় নিউ দিল্লি, তখন এইটার দ্বারা তুমি যে ধরনের কগনিটিভ তোমার জ্ঞান হচ্ছে, জ্ঞানগত বিষয় আসছে, এটার থেকে নিউ দিল্লি হয় ভারতের রাজধানী, এইটাতে একটা নতুন তোমাকে মাত্রা দিচ্ছে। প্রথমে যে আমার বচনটা রয়েছে নিউ দিল্লি হয় নিউ দিল্লি, এইটা যখন তুমি একটা বাচ্চা ছেলেকে বলছো, এই বচনটা, এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যানালিটিক, এই স্টেটমেন্টটা এপ্রায়ারি, এই স্টেটমেন্টটা ইনফরমেটিভ নয়। কিন্তু যখনই তুমি একটা বাচ্চাকে বলছো নিউ দিল্লি ভারতের রাজধানী, তখন সেই বাচ্চাটা এটা নতুন একটা তার কাছে নলেজে এলো যে না সত্যি এটা আমি নতুন ইনফরমেশন পেলাম, এইটা আমার কখনো এপ্রায়ারি হতে পারে না। এই বেসিক ডিফারেন্সটার জন্য তিনি সেন্সকে স্বীকার করছেন। আর দ্বিতীয় বললাম সেন্স স্বীকার করার কারণ হচ্ছে কি না, যেগুলো এমন কিছু শব্দ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি যে শব্দগুলো রেফারেন্স তুমি বাস্তবে খুঁজে পাবে না। উদাহরণ কিরকম, তুমি যখন বলবে যে ভূত, বললে তুমি যখন বলছো যে কি না, তুমি যখন বলছো সোনার হরিণ, তুমি যখন বলছো পক্ষীরাজ ঘোড়া, এই জাতীয় বিষয়গুলোতে তুমি কখনোই কি খুঁজে পাবে না, না এইগুলো রেফারেন্সকে তুমি কখনোই এগুলো খুঁজে পাবে না। তাহলে এইগুলো রেফারেন্সের জন্য আমাকে কি স্বীকার করা দরকার? এই রেফারেন্সগুলো নেই, কিন্তু তা সত্ত্বেও কি এগুলোকে আমরা অর্থহীন বলতে পারি? এগুলোর কিছু তো মিনিং আমাদের জীবনে হয়ে থাকে। সেই মিনিংগুলো কি না, সেই মিনিংগুলো মিনিংলেস গুলো ব্যাখ্যা করার জন্য ফ্রেগে কি করলেন না, স্বীকার করতে, কাকে স্বীকার করতে গেলেন না, তিনি সেন্সকে বলছে আমার স্বীকার করাটা দরকার। মূল যে বই আছে সেই বইয়ে ফ্রেগে কি করছে না, এবিসি এই জাতীয় তিনি বিষয়ের মধ্য দিয়ে একটা উদাহরণ দিয়ে পরে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এইভাবে কি করতে পারি না, ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজের উদাহরণ দিয়ে ফ্রেগে এগুলোকে বোঝাচ্ছে। এরপরে আসি যে ফ্রেগে সেন্স রেফারেন্স প্রসঙ্গেই বলছে, সেন্স রেফারেন্স প্রসঙ্গে পোপার নেমের প্রসঙ্গটাতে এলাম। প্রশ্ন হচ্ছে পোপার নেম জিনিসটা কি? বললাম না পোপার নেমটা কেন আলোচনায় আসছে দর্শনের আমাদের ফিলোসফির জগতে, না যখন বিংশ শতাব্দী অ্যানালিটিক ফিলোসফিতে সূত্রপাত হলো তখন দার্শনিকরা বলছে কি না আমাদের এই জগতের কাঠামোটাকে ব্যাখ্যা করার জন্য আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের কাঠামোটাকেও আমাদের অ্যানালিসিস করা প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি কি বলছেন যে যে সমস্ত লিঙ্গুইস্টিক এক্সপ্রেশনগুলোর মধ্য দিয়ে আমরা জগৎকে, আমরা জাগতিক বিষয়কে নির্দেশ করি তাদের মধ্যে অন্যতম হচ্ছে পোপার নেম। এই প্রসঙ্গে আমরা তিনজন দার্শনিকের মতকে আমরা দেখতে পেলাম, একটা ফ্রেগে, একটা রাসেল, একটা মুর, এই একটা মিল। এই তিনজন দার্শনিকের মধ্যে মিলের বক্তব্য হচ্ছে কি, কোন বইয়ে তিনি দিচ্ছেন না এই সিস্টেম অফ লজিকে। তিনি বলছেন কি যে পোপার নেম আমরা কি দেখেছি এই তিনজনের ক্ষেত্রে, যে মিল কি বলছে পোপার নেম হচ্ছে সেইটাই যেটা সিঙ্গুলার হবে, প্রপার নেম হচ্ছে সেটাই যেটা নন কোনোটেটিভ হবে, প্রপার নেম হচ্ছে সেটাই যেটা কংক্রিট হবে। প্রশ্ন হচ্ছে যে কোনো নাম কি কি আমি প্রপার নেম বলবো মিলের মত অনুযায়ী? যে কোনো নাম কি আমরা বলতে পারি? মিলের মত অনুযায়ী যে কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে তুমি প্রপার নেম বলতে পারো না। তুমি বলবে উদাহরণ কিরকম যে কোনো শব্দ সমষ্টি? তুমি যখন বলছো ইফ দেন বলছো, তুমি যখন বলছো যে ইজ বলছো, তুমি যখন বলছো যে আইদার অর বলছো, মিল বলছে এই ধরনের শব্দ বা শব্দ সমষ্টিকে তুমি কখনো প্রপার নেম বলতে পারবে না। তাহলে প্রপার নেম হতে গেলে নিশ্চয়ই ক্রাইটেরিয়া লাগবে। বলছে প্রপার নেম হতে গেলে তাহলে ক্রাইটেরিয়াটা কি না, প্রপার নেমের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে তাকে নন কোনোটেটিভ হতে হবে, তাকে তাহলে কংক্রিট হতে হবে, নন কোনোটেটিভ হতে হবে। আর কাতে হবে যে নন কোনোটেটিভ আর কংক্রিট। কংক্রিট কখন হতে হবে না, কংক্রিট হতে হবে তখনই হয় যদি সেটা বিশেষভাবে একজন ব্যক্তি বা বস্তুকে যদি রেফার করে, তাহলেই সেটা সবসময় কংক্রিট হয়, তাছাড়া আমরা তাকে কংক্রিট বলতে পারবো না। আর একটা বিষয় জানা দরকার যে কনোটেটিভ মানেটা কি। কনোটেটিভ শব্দটা কখনই কনোটেটিভ হয়, যে একটা শব্দ মনে রাখবে তখনই কনোটেটিভ হয় যদি সেই শব্দটা কোনো উদ্দেশ্যকে হিসাবে ব্যবহৃত হয় এবং তার কোনো অ্যাট্রিবিউটকে যদি বোঝায়। অর্থাৎ এমন একটা বিষয় যে বিষয়টা কংক্রিট হবে, কনোটেটিভ হবে সেই শব্দটা তখনই যদি সেইটা উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তার বলছে যে কি কোনো না কোনো বৈশিষ্ট্যকে যদি নির্দেশ করে। তাহলে নন কনোটেটিভ হতে গেলে তাহলে কি বৈশিষ্ট্য থাকতে হবে? নন কনোটেটিভ হতে বলে আইদার শুধুমাত্র সেই শব্দটা কোনো উদ্দেশ্য হিসাবে ব্যবহৃত হতে পারবে, কিংবা ব্যবহৃত হতে পারবে আমার কোনো বৈশিষ্ট্য হিসাবে, একসাথে দুটোকে হতে পারা যাবে না। সেই হিসাবে তিনি বলছেন যে কি না, মিল বলছেন যে আমার
এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে সক্রেটিস এই নামটা হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে একটা বিশিষ্ট নাম, এই কারণে এটা হচ্ছে কংক্রিট, এটা বিশেষভাবে একজন ব্যক্তিকে নির্দেশ করছে। আর এটা হচ্ছে সিঙ্গুলার, এইটা সিঙ্গুলার এই কারণেই না যেহেতু একজন ব্যক্তিকে নির্দেশ করছে, এটা নন কোনোটেটিভ না যেহেতু এটা উদ্দেশ্য স্থানেই আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এই নামটা ব্যবহার করে কেবলমাত্র আমরা কোনো ব্যক্তিকে নির্দেশ করছি, কিন্তু তার কোনো গুণ বা বৈশিষ্ট্যকে নির্দেশ করছি না। যদি আমরা কোনো গুণ বা বৈশিষ্ট্যকে নির্দেশ করতাম তাহলে সেটা মিলের মত অনুযায়ী প্রপার নেম হতো না। তাহলে মিলের মত অনুযায়ী এই কারণের জন্য সক্রেটিস, সিজার, অ্যারিস্টটল, প্লেটো এই শব্দগুলো প্রপার নেম। প্রপার নেম হওয়ার জন্য তিনটে ক্রাইটেরিয়া তিনি দিয়ে গেলেন। ফ্রেগে যখন আসছে তখন বলছে যে কি, যে আমি সেইটা কি প্রপার নেম বিশিষ্ট নাম বলবো যদি সেটা কোনো না কোনো শব্দ সমষ্টি যদি বস্তুকে রেফার করে, সেটা যাই হোক না কেন, তাহলেই সেইটাকে আমরা বলবো। রাসেল এসে কি বলছে যে না, আমি এইগুলোকে ফ্রেগে তোমার মতন বলতে পারি না, আমি সেইগুলোকেই প্রপার নেম বলবো যার মধ্যে কোনো ডেসক্রিপটিভ কন্টেন্ট থাকবে না। তাহলে প্রপার নেমগুলো কোনগুলো হবে না, যার মধ্যে রেফারিং ফাংশন, যার মধ্যে কি থাকবে না, রেফারিং ফাংশন, যার মধ্যে তোমার ডেসক্রিপটিভটা উপাদানটা যার মধ্যে বিদ্যমান থাকবে, সরি আমার ভুল বলা হচ্ছে, যার মধ্যে কোনো রেফারিং ফাংশন থাকতে পারে না। তাহলে যে সকল অভিব্যক্তিগুলো রাসেলের মত অনুযায়ী বলছে, যে সকল এই যে সমস্ত এক্সপ্রেশন গুলো মধ্যে তার মধ্যে ডেসক্রিপটিভ কন্টেন্ট থাকছে কিন্তু তার মধ্যে কোনো কি থাকতে পারে না, তার মধ্যে কোনো রেফারিং ফাংশন থাকতে পারে না। তো সেই দিক থেকে দেখতে গেলে রাসেলের মত অনুযায়ী কি না, দিস দ্যাট এইগুলোকে তিনি কি বলছেন প্রপার নেম হিসাবে নিয়ে আসছেন। রাসেল বলছেন যে ডেফিনাইট ডেসক্রিপশনও যেগুলো আছে এগুলো রাসেলের জায়গাতে হয়তো যখন পড়বে বুঝতে পারবে, সেইগুলোকেও প্রপার নেম কেন আমরা বলতে পারি না সেই দৃষ্টান্তগুলো রাসেল দিচ্ছে। তাহলে ফ্রেগের জায়গাতে আমরা এসে দেখতে পেলাম যে একটা প্রপার নেমেরও প্রসঙ্গে তিনি কমপ্লিট আর ইনকমপ্লিট এক্সপ্রেশনকে আমরা বললাম। কমপ্লিট এক্সপ্রেশন কোনগুলো, যেগুলো কোনো বস্তুকে নির্দেশ করে। ইনকমপ্লিট এক্সপ্রেশন কোনগুলো, যেগুলোর কোনো ধারণাকে নির্দেশ করে। এবার যেগুলো বস্তুকে নির্দেশ করে সেইগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান থাকে না, আর যেগুলো ধারণাকে নির্দেশ করে সেগুলোর মধ্যে বলছে যে কি কোনো না কোনো আমার ফাঁকা স্থান থাকে। এই একটা বেসিক ডিফারেন্স কি করছেন না বলছেন। কি বলছেন না ফ্রেগে বলছেন। এই প্রসঙ্গে ফ্রেগে আরো কি বলছেন যে যে সমস্ত ডিক্লারেটিভ সেন্টেন্স আছে, ডিক্লারেটিভ সেন্টেন্স করলো না, যখন তুমি বলছো দ্য টিচার অফ প্লেটো, এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাতে বলছে এরও কিন্তু এটা একটা কমপ্লিট এক্সপ্রেশন ফ্রেগের মত অনুযায়ী, এইটারও কিন্তু সেন্স আর রেফারেন্স আছে। এইটার সেন্স হচ্ছে কোনটা, এর সেন্স হচ্ছে যে এটা যে তোমার যেভাবে এটাকে উপস্থাপন করতে পারছি, আর এর রেফারেন্স কি হচ্ছে যে বস্তুগুলোকে রেফার করছে সেটা সেন্স কোনটা হচ্ছে এর ট্রুথ ভ্যালু যেগুলো থাকছে সেই বিষয়গুলোকে নির্দেশ করছে। তাহলে একটা ফ্রেগের মত অনুযায়ী একটা যে কোনো ডিক্লেটিভ সেন্টেন্সেরও প্লাস তোমার যে কোনো শব্দেরও তারও সেন্স রেফারেন্স, প্রপার নেমেরও সেন্স রেফারেন্স থাকবে। আর এই প্রসঙ্গে ফার্স্ট লেভেল আর সেকেন্ড লেভেল প্রেডিকেটের কথা বললাম। ফার্স্ট লেভেল প্রেডিকেট গুলো সবসময় ইন্ডিভিজুয়ালকে নির্দেশ করছে, সেকেন্ড লেভেল প্রেডিকেট গুলো সবসময় তোমার কোনো না কোনো ইনকমপ্লিট এক্সপ্রেশন ক্ষেত্রে ইউজ করতে পারছি আমরা। তাহলে এইগুলোকে একটু মনে রাখবে। আর এই প্রসঙ্গে বললাম ইনকমপ্লিট এক্সপ্রেশন তিন ধরনের হতে পারে, একটা প্রেডিকেটিভ এক্সপ্রেশন, একটা ফাংশনাল এক্সপ্রেশন, একটা রিলেশনাল এক্সপ্রেশন। রিলেশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে কি, যে হয়তো বললাম যে বললাম যে হয়তো এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্ক সেইগুলোকে হয়তো আমরা বললাম। ফাংশনাল মানে আমরা যখন বলছি যে এক্স প্লাস ওয়াই, এই ধরনের বিষয়গুলোকে ফাংশনালের ক্ষেত্রে নিয়ে আসছেন। আর প্রেডিকেটিভের ক্ষেত্রে তো আমরা উদাহরণ পাচ্ছি কিরকম, যে ড্যাশ অন একজন কবি যখন বলছি, এই ধরনের বিষয়গুলোকেও আমরা বলতে পারবো রবীন্দ্রনাথ হন একজন কবি, এই ক্ষেত্রটাতে ড্যাশ অন একজন কবি, এটা হচ্ছে আমার এই প্রেডিকেটিভ এক্সপ্রেশনের মধ্যে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি। তাহলে কনসেপ্ট ওয়ার্ড বা প্রেডিকেটিভ এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন আর ফাংশনাল এক্সপ্রেশন, এই তিন ধরনের ইনকমপ্লিট এক্সপ্রেশন বলছেন ফ্রেগে বলছে যে হয়। তাই এইগুলোকে আমার এই বক্তব্যের মধ্যে আমি যেগুলোকে বললাম সংক্ষিপ্ত আকারে টোটালটা। এবার যদি কারো কিছু আরো জানার থাকে একটু বলতে পারো। স্যার এখানে ফ্রেগে ড্যাশন একজন কবি, এটাকেও কি প্রপার নেম বলছেন?
ফ্রেগের ক্ষেত্র অনুযায়ী যদি সেটা তো একটা ধারণাকে নির্দেশ করছে, প্রপার নেম হতে গেলে একটা বিষয় এখানে তো ক্লিয়ার হওয়া থাকে যে তাহলে ফ্রেগের মত অনুযায়ী প্রপার নেম হতে গেলে সেইটা কোনো না কোনো অবজেক্টকে নির্দেশ করতে হবে। কিন্তু তুমি যখন বলছো যে ড্যাশ অন কবি, তখন সেইটা কি কোনো অবজেক্টকে রেফার করছে কি করছে না, সেটা তো কনসেপ্টকে রেফার করছে। তাহলে তো সেটা সেই ক্ষেত্রে ইনকমপ্লিট এক্সপ্রেশনের মধ্যে সেটা চলে যাচ্ছে, সেটা তখন আর এই প্রপার নেমের মধ্যে আসছে না। প্রপার নেম হতে গেলে তার মধ্যে তো ক্রাইটেরিয়াটা থাকতেই হবে, সেটা কোনো না কোনো অবজেক্টকে রেফার করতেই হবে, সেটা যে ধরনের ওয়ার্ড বা সেন্টেন্স হোক সেটা। স্যার রাসেল প্রপার নেম বলতে যেগুলো ডেসক্রিপটিভ হবে না সেগুলোকেই প্রপার নেম বলছে, তাই তো? তাদের একটা রেফারিং একটা ফাংশন একটা থাকবে। নন রেফারেন্সিয়াল হবে না রেফারেন্সিয়াল হবে সেটা? এই ক্ষেত্রে যেমন একটা বিষয় হচ্ছে কি যে যখন ধরো একটা তুমি একটা যখন বলছো যে ফ্রেগে এইখানে এই রাসেলের ক্ষেত্রে বলি যে এই যে দিস বা দ্যাট, এইগুলোকে যখন আমরা ইউজ করি বা এইগুলোকে যখন আমরা বলি, সেইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে একটা প্রশ্ন হয় এটা যে এইগুলো কি কোনো এসেনশিয়াল কোনো প্রপার্টিকে নির্দেশ করে রাসেলের মত অনুযায়ী, না এইগুলো কোনো না কোনো তার অ্যাক্সিডেন্টাল প্রপার্টিকে নির্দেশ করে দিস দ্যাট গুলো। যদি রাসেলের মত অনুযায়ী আমরা এগুলোকে দেখতে যাই, তাহলে রাসেল বলবে যে ধরো তোমার সামনে একটা ধরো একটা বই আছে, তুমি বলছো যে কি এটা হয় একটা বই, রাসেল বলবে এইগুলো ইমিডিয়েট আমরা অ্যাকোয়েন্টেন্সের মধ্য দিয়ে পেয়ে থাকি বলে এইগুলোর আর আলাদা করে আমার কোনো এসেনশিয়াল প্রপার্টিকে এইগুলোকে আলাদা করে আমার স্বীকার করার কোনো প্রয়োজনীয়তা রাসেল বলছে যে নেই। তাহলে এইগুলোর জন্য অ্যাক্সিডেন্টাল যেগুলো রয়েছে সেগুলোর দ্বারাই হতে পারে। ঠিক একই রকম ভাবে যখন এই দিস দ্যাট বা আই আমরা বলছি, এইগুলো কি করছে কোনো না কোনো ভাবে আমরা রেফার তাদেরকে আমরা করছি, রেফার করে থাকি বলছি এইগুলোর ক্ষেত্রটাই, এই বিষয়গুলোকে রেফারেন্সিয়ালের ক্ষেত্রে। তাহলে দিস দ্যাট রেফারেন্সিয়াল হবে। দিস দ্যাট কে বলতে পারবো। আচ্ছা। আরে বলো, আর কেউ যদি কিছু বলবে। স্যার কোনো একটা সেন্টেন্সের রেফারেন্স বললেন যে তার ট্রুথ ভ্যালু, আর সেন্সটা তাহলে স্যার কি হবে? সেন্সটা সেই ব্যক্তিটা যেটাকে রেফার করছে ওইটা তো ডিক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যতগুলো ঘোষক বাক্য হয় সেইগুলোর ক্ষেত্রে এই কথাটাকে বলছে। এই প্রসঙ্গে ওই ইনডাইরেক্টিভ কনটেক্সট যেগুলো আছে বা ইনডাইরেক্ট স্পিচ যেগুলো আছে ওই ক্ষেত্রে ওইগুলো তো অবশ্য অন্য আলোচনাতে চলে যাবে। ইনডাইরেক্ট কনটেক্সট যেগুলো হয় ফ্রেগের, ওখানেও এইগুলোকে আমরা দেখতে পাবো, ফ্রেগে কোয়াইন যেগুলো আলোচনা করছে। ডিক্লারেটিভ সেন্টেন্সের বললাম ওইটা যেটা বলছো তুমি। ঠিক আছে স্যার। সেন্স রেফারেন্সের বেসিক পার্থক্যটা কি বলো, কি দাঁড়ালো তাহলে? বলো একটু বলো, কি যে তুমি বললে, তুমি বলো কি দাঁড়ালো তাহলে? স্যার সেন্স হচ্ছে, রেফারেন্স হচ্ছে স্বীকার মোড অফ করছে বলে বলো, প্রেজেন্টেশন। অন্তত বলতে পারবে কেন স্বীকার করছে বলো, কি জন্য স্বীকার করছে দার্শনিকরা? কারণ স্যার একটা কগনিটিভ ভ্যালুর জন্য দুটো কারণ, একটা হচ্ছে কগনিটিভ ভ্যালুটা দুটোর সমান হয় না, আর একটা হচ্ছে এমটি যে প্রপোজিশন গুলো রয়েছে সেগুলোকে সেগুলোর রেফারেন্স নেই অথচ সেন্স আছে, এই কারণেই সেন্সকে স্বীকার করা হয়েছে, এই দুটো কারণে। আর একটা বলে দিই যে অনেক সময় বলে যে এই যে বিশিষ্ট নাম আমরা স্বীকার করি, এই বিশিষ্ট নামের স্বরূপটা কেমন, এই প্রসঙ্গে এক ফ্রেগে বলছে যে কি এগুলো সাবজেক্টিভ, এগুলো হতে পারে না, এগুলোকে আমরা সাবজেক্টিভ বলতে পারি না, এগুলো আবার আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডের অবজেক্টেরও মতন বলছে ফ্রেগে, বলছে হতে পারে না। কি রকম বিষয়টা, না বলছে যে তুমি যখন বলছো একটা বিশিষ্ট নামের তাৎপর্য সেন্স, ধরো তুমি বললে একটা বিশিষ্ট নাম ধরো নিলে, তুমি বললে অ্যারিস্টটল, অ্যারিস্টটলটার তুমি একটা সেন্সের কথা বলছো, অ্যারিস্টটলের সেন্স হচ্ছে কি প্লেটোর শিষ্য বললে, তুমি বলছো প্লেটোর শিষ্য, এটা হচ্ছে একটা সেন্স, কার সেন্স, না অ্যারিস্টটল এইটার,
বলছে এইটা বিষয়টা, এই সেন্সটাকে তুমি কখনো সাবজেক্টিভ, কখনো কি বলছে না ওই ধারণার মতন তুমি কখনো সাবজেক্টিভ তুমি বলতে পারো না। আবার এটা এক্সটার্নাল ওয়ার্ল্ডের মতনও নয়। যে এই প্রসঙ্গে দেখবে তোমরা সিলেবাসে পড়ে এসছো, প্লেটো এই ফ্রেগে দেখবে একটা টেলিস্কোপের মধ্যে ওই উদাহরণটা দিচ্ছে, যে ফ্রেগে বলছে যে যখন একাধিক ব্যক্তি, যখন অনেকজন ব্যক্তি মিলে তুমি যখন রাত্রের আকাশে একটা টেলিস্কোপের মধ্য দিয়ে তুমি যখন চাঁদকে দেখছো, যখন তখন সেই চাঁদের ক্ষেত্রে রাত্রের আকাশে ওই টেলিস্কোপের মধ্যে ওই যে চাঁদের যে প্রতিরূপটা পড়ছে সেইটা কিন্তু সবাই একই, সবাই দেখছে, এটা ঠিক আছে, কিন্তু ওই টেলিস্কোপের কাঁচের মধ্যে যে যখন তার প্রতিরূপ পড়ছে চাঁদের, সেইটা যখন প্রত্যেকটা ব্যক্তির রেটিনাতে পড়ছে সেইটা কিন্তু আবার ওই ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, যে টেলিস্কোপের কাছে যে চাঁদের প্রতিফলিত রূপটা পড়ছে সেটা সকলেই কিন্তু মেনে নিচ্ছে, ঠিকই আছে, এটা সকলেই মানছে, সকলেই, যেহেতু সবাই ওইটা চাঁদের প্রতিরূপটা টেলিস্কোপের কাঁচের উপরে যখন পড়ছে এই ক্ষেত্রে সবাই একই জিনিস প্রত্যক্ষ করতে পারছে। কিন্তু আলাদাটা কোথায় হয়ে যাচ্ছে, যখন চাঁদের প্রতিরূপটা টেলিস্কোপের প্রতিরূপে পড়ছে তখন তুমি তোমার রেটিনাতে চাঁদের যে প্রতিরূপটা টেলিস্কোপের মধ্য দিয়ে পড়ছে তখন তোমার সাথে আমার পার্থক্য হয়ে যাচ্ছে। ফ্রেগে ওই কারণের জন্য বলছে এই যে সেন্সটা, এই সেন্সটা কিন্তু কখনোই সাবজেক্টিভ নয়, আবার এক্সটার্নাল ওয়ার্ল্ডের অবজেক্টের মতোও নয়। ফ্রেগে এই প্রসঙ্গে এই কথাটাকে বলছে, যে এই জন্য তিনি এইটাকে এইভাবে তিনি স্বীকার করলেন যে না, আমি এইটাকে এইভাবে আমি বলতে পারি না, এটা এরকম হতে পারে না। ঠিক আছে, যদি আরো কিছু জানার হয় তো আমি আরো একদিন, মানে আমার নিজেরও হয়তো খুব একটা স্যাটিসফ্যাকশন হলো না, আমি নিজেও আরেকদিন যদি হয়, আমি আধ ঘন্টার জন্য যদি হয় যে আরেকবার হয়তো এই থেকে রাসেলকে নিয়ে হয়তো একদিন বলার একবার চেষ্টা করব একবার। ঠিক আছে, কারো ঠিক কিছু আছে আর স্যার। কারো কিছু আর জানার নেই তো আর? হ্যাঁ, কারোর কিছু প্রশ্ন না থাকলে আজকে আমরা আলোচনা শেষ করব। ঠিক আছে ঠিক স্যার, তাহলে যদি হয় আধ ঘন্টার মতন কোনো একদিনে ওই ফ্রেগে রাসেলকে নিয়ে একবারটি বলার মতো হ্যাঁ হয়। হ্যাঁ, আর সেদিনকে আমি বলবো যে ফ্রেগে রাসেল এখান থেকে কিছু প্রশ্ন তোমরা বেছে রাখবে যেগুলো নিয়ে কথা বলবে আর কি। ঠিক আছে, তাহলে আর একদিন একটু ব্যবস্থা করতে পারবো। আধ ঘন্টার মতো, বেশি সময় নেবো না সেদিন, আমি আধ ঘন্টার মধ্যে আশা করছি সেদিন ওগুলোকে বলার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।